প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলেও বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আবার হাজির হয়ে গেলাম বাংলা ম্যারাথন ক্লাসের তৃতীয় পর্বে আপনাদের সাথে। আমি রাশিদুল ইসলাম পড়াবো আজকে আপনাদেরকে বাংলা ফার্স্ট পেপারের সব গদ্যগুলো আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ এই ম্যারাথন ক্লাসে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করি। সবাই লিখছেন আসসালামু আলাইকুম, সবার সালাম একসাথে গ্রহণ করছি, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দ্রুত একটু ক্লাসটা সবাই শেয়ার করে দেই, বন্ধুদেরকে একটু মেনশন করে দেই। আমরা আজকে শিখবো ইনশাল্লাহ বাংলা ম্যারাথন ক্লাসে চমৎকার কিছু বিষয় শিখবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম পর্যন্ত। আজকে আমরা কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের পরে আমরা আজকে আলোচনা করব, একটু খেয়াল করি, বিলাসী থেকে। আমাদের বিলাসী থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আলোচনা করব। তো বিলাসী গল্পটা কারা কারা পড়া হয়েছে, কার কার বিলাসী গল্পটা পড়া হয়েছে, সবাই একটু ঝটপট কমেন্ট করি। আমাদের সাথে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামও যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে রুবাইয়া যুক্ত হয়েছে, লিখেছে অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আমাদের সাথে ইবনাত চৌধুরী যুক্ত আছে, ইবনাতি চৌধুরী, ইবান্তি চৌধুরী, হ্যাঁ এভান্তি চৌধুরী। আচ্ছা যাই হোক, আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, তনি যুক্ত আছে আমাদের সাথে, রুবাইয়া যুক্ত আছে, লিখেছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। যা যা যুক্ত আছে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাইকে নিয়ে আমরা একসাথে ক্লাস উপভোগ করব ইনশাল্লাহ। সবাই একটু আমরা দেখি, আজকে আলোচনা করব আমরা বাংলা ম্যারাথন ক্লাসে আমরা আজকে গদ্য পাঠটা পুরোটা শেষ করব এবং পদ্য পাঠটা আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব শুরু করার। যদি না পারি ইনশাল্লাহ আমরা গদ্য পাঠটা আজকে আমরা সম্পূর্ণ শেষ করব। খুঁটিনাটি বিষয় যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা ভুল করি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন আমাদের আজকে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, একটু খেয়াল করি, গত ক্লাসে আমরা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ থেকে আলোচনা করেছি। যারা গত দুইটা ম্যারাথন ক্লাস করেন নাই তারা অবশ্যই ক্লাসটা করে নেবেন। আজকে আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। কোথা থেকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে? 15 সেপ্টেম্বর 1876 সালে, 31 ভাদ্র 1283 খ্রিস্টাব্দে। আপনি একটু খেয়াল করেন, 1283 খ্রিস্টাব্দে তিনি বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এখন আসি তার মৃত্যু সাল, জন্ম মৃত্যু সালটা আপনারা একটু সুন্দর করে পড়বেন। এরপরে আসি যে তিনি 1895 খ্রিস্টাব্দে তার মা মারা যাওয়ার কারণে তিনি চরম অর্থনৈতিক সংকটে পড়েন। কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং ভাগ্য অন্বেষণের জন্য রেঙ্গুন কোথায়? রেঙ্গুন হচ্ছে বর্তমান সময়ে যে মারমা আছে না, মায়ানমার বা বার্মা অঞ্চলটা আছে না বাংলাদেশের এই যে কক্সবাজারের পাশে যে বার্মা বা মায়ানমার অঞ্চল আছে, এই মায়ানমার অঞ্চলে কি করেন? গমন করেন। তাহলে দেখি 1895 খ্রিস্টাব্দে তার মা মৃত্যুবরণ করলে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব অর্থনৈতিক সংকটে পড়েন। পরবর্তীতে 1903 সালে তিনি ভাগ্য অন্বেষণের জন্য তিনি রেঙ্গুনে চলে যান। রেঙ্গুন কোথায়? রেঙ্গুন হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে যে বার্মা বা মায়ানমার বলি, এই জায়গাটাতে তিনি গমন করেন। এই আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? আমাদের বাংলা সাহিত্যে তৎকালীন সময় একটা সময় ছিল যে সময়টাতে আমাদের খুব বেশি সাহিত্যকর্মে খুব বেশি মহিলা বা নারী কবিদের পদচারণা ছিল না, নারীদের আগমন ছিল না বললেই চলে। তৎকালীন সময় পুরুষরাই লেখালেখি করতো, নারীদের তেমন খুব বেশি লেখালেখির প্রচলন ছিল না। তাই আমরা দেখতে পারি যে ছদ্মনাম, এই ছদ্মনাম কি কি ব্যবহার করছেন? এই আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ব্যবহার করেছেন অনিলা দেবী নামে ছদ্মনাম ব্যবহার করেছেন, তিনি অপরাজিতা দেবী নামে ছদ্মনাম ব্যবহার করেছেন,
তিনি শ্রী চট্টোপাধ্যায় নামে ছদ্মনাম ব্যবহার করেছেন, তিনি অনুরূপ দেবী নামে ছদ্মনাম ব্যবহার করেছেন, শ্রীকান্ত শর্মা নামে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন। মূলত আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব নারী নাম নিয়ে নিয়েছে, নারী। কারণ আমরা জানি বাংলা সাহিত্যে পুরুষরা সবসময় লেখালেখি করে। হঠাৎ করে যদি কোনো নারী লেখকের আমরা পদচারণা দেখি একটা সাহিত্যকর্মে, তখন আমরা কি করি, তখন আমাদের মনে হয় যে এই সাহিত্যকর্মটা কে লিখছে, দেখি তো একটু কোন মেয়ে লিখছে, দেখি তো একটু কিরকম লিখে। এই যে একটা কিউরিসিটি জাগে আমাদের একটা কাজে, আমরা নতুনত্ব পেলে যেমন আমাদের কিউরিসিটি জাগে, আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই ছদ্মনামগুলো ব্যবহার করার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে একটা কিউরিসিটির জায়গা তৈরি করেছেন এবং এই ছদ্মনামগুলো তিনি ব্যবহার করেছেন। পরীক্ষা আসে অনিলা দেবী ছদ্মনাম কে ব্যবহার করেন, ভাগ্য অন্বেষণের জন্য কোন কবি রেঙ্গুনে গমন করেন, ভাগ্য অন্বেষণের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গমন করেন, রেঙ্গুনে গমন করেন। এটা একটু নোট করে রাখবেন। ওকে, এরপর আমরা একটু আসি বিলাসী গল্প, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় কোথায়? মাসিক ভারতী পত্রিকায়। কোথায় প্রকাশিত হয় সবসময় মনে রাখবেন, আমি বলছিলাম বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাস সবসময় মনে রাখবেন যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে বিলাসী গল্পটা প্রথম প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? মাসিক ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক ভারতী পত্রিকায়। এখন খেয়াল করেন কোন সংখ্যায় প্রকাশিত হয়? বৈশাখ 1325 বঙ্গাব্দে, বৈশাখ 1325 বঙ্গাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়, বা এই বিলাসী গল্পটি প্রকাশিত হয়, বিলাসী গল্পটি প্রকাশিত হয়। ওকে, এরপরে একটু আসি উল্লেখযোগ্য পুরস্কার। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু পুরস্কার আছে, যেমন তিনি একটু খেয়াল করি, যেমন তিনি জগত্তারিণী পদক পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আসবে না। তিনি ডিলিট উপাধি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 খ্রিস্টাব্দে, পরীক্ষা আসতেই পারে। তার উপাধি কি, এটা আসার পসিবিলিটি খুব বেশি। তিনি অপরাজয় কথাশিল্পী, পরীক্ষায় যদি প্রশ্ন আসে অপরাজয় কথাশিল্পী কার নাম, অপরাজয় কথাশিল্পী হচ্ছে আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অপরাজয় কথাশিল্পী কার নাম, অপরাজয় কথাশিল্পী হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। অপরাজয় কথাশিল্পী কার নাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। ওকে, এরপর একটু আসি আমরা হাঁটি পাপা করে চলে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এই উপন্যাসগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটক নয়, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প নয়। একটু খেয়াল করি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো আজকের পর থেকে আপনার জীবনে কোনোদিন ভুল হবে না। আমি একটা সহজ টেকনিক বলি, এই টেকনিকটা যদি অবলম্বন করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম আপনার সারা জীবন মনে থাকবে। টেকনিকটা কি একটু খেয়াল করি। বড় দিদি, খেয়াল করবেন, বড় দিদির বিরাজ বউ, আমি একটা গল্প বলতেছি, বড় দিদির বিরাজ বউ কার প্রেমে, একটু খেয়াল করেন, বড় দিদির বিরাজ বউ পরিণীতার প্রেমে পড়ে, একটু খেয়াল করেন, পরিণীতার প্রেমে পড়ে, একটু খেয়াল করেন, বড় দিদির বিরাজ বউ পরিণীতা পণ্ডিত মশাই মেজ দিদি পল্লী সমাজ চন্দ্রনাথ স্বামী ছবি দেনা পাওনা পথের দাবি বিপ্রকর্ষ শেষ পেশ। এই যে উপন্যাসগুলো আছে, এই উপন্যাসগুলো আপনি মনে রাখবেন কিভাবে? একটা গল্প বলি, এক গল্পের মাধ্যমে আপনার সারা জীবন এই শরৎচন্দ্রের উপন্যাসগুলো মনে থাকবে। মনে রাখার টেকনিক দেখেন, আমি বইয়ে দিয়ে দিছি, শিক্ষা বই আমার দিয়ে দিছি, উপন্যাস মনে রাখার টেকনিক, শরৎচন্দ্রের উপন্যাস মনে রাখার টেকনিক। বড় দিদির বিরাজ বউ বামুনের মেয়ে পরিণীতার প্রেমে পড়ে দেবদাস এবং শ্রীকান্ত দত্তার নিষ্কৃতি কাজে লিপ্ত হন বা নিষ্কৃতি কাজে চরিত্রহীন হয়ে পড়েন। পরবর্তীতে জানাজানি হলে পণ্ডিত মশাইয়ের কাছে বিপ্রদাস গৃহদাহে মানে ঘরের মধ্যে গিয়ে ঘুষ দিয়ে মানে দেনা পাওনা করে বিষয়টি শেষ করার চেষ্টা করেন। বিষয়টি কি করার চেষ্টা করেন? শেষ করার চেষ্টা করেন। কিন্তু পল্লী সমাজের পথের দাবি নববিধান করে মানে নতুন নিয়ম করে তাদেরকে বৈকুণ্ঠের উইল করে মানে রেজিস্ট্রি করে তাদেরকে কি করতে হবে? অরক্ষিণায় পাঠাতে হবে। আমার গল্পটা আরেকবার একটু শোনেন। আমি বললাম বড় দিদির বিরাজ বউ বামুনের মেয়ে, কার মেয়ে? বামুনের মেয়ে পরিণীতার প্রেমে পড়ে দেবদাস এবং শ্রীকান্ত দত্তা নিষ্কৃত কাজে চরিত্রহীন হন। এই খবর জানাজানি হলে পণ্ডিত মশাই
বিপ্রদাস মানে পণ্ডিত মশাই এই খবর জানতে পারলে বিপ্রদাস কি করছে, গৃহদাহে মানে ঘরের মধ্যে গিয়ে পণ্ডিত মশাইয়ের কিছু ঘুষ পানি দিয়া কি করতেছে, বিষয়টা মিটমাট করার চেষ্টা করতেছে। দেনা পাওনা করে বিষয়টি শেষ করতে চান, কি করতে চান, শেষ করতে চান। এরপর আসি পল্লী সমাজের পথের দাবি, মানে সাধারণ মানুষের পথের দাবি। সাধারণ মানুষ দাবি করছে যে না, এটা শেষমেশ করা যাবে না, নতুন নিয়ম করে তাদেরকে বৈকুণ্ঠের উইল করে তাদেরকে কি করতে হবে, অরক্ষিণায় পাঠাতে হবে, তাদেরকে অরক্ষিণায় পাঠাতে হবে। আপনি যদি এই গল্পটা মাথায় রাখতে পারেন, আশা করি আপনার জীবনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে প্রশ্ন আসলে আর কোনোদিন ভুল হবে না, আর কোনোদিন ভুল হবে না। তো আমার ক্লাসে কারা কারা কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। আপনাদের জেলার নামগুলো দেখতে চাই, আপনাদের জেলার নামগুলো দেখতে চাই। কে কোথা থেকে যুক্ত আছেন? প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। চট্টগ্রাম থেকে, পাবনা থেকে, চট্টগ্রাম থেকে, পাবনা থেকে, ঢাকা থেকে শাকিল স্যার আমার শ্রদ্ধেয় শিক্ষক যুক্ত আছেন, তিতাস থেকে, পাবনা থেকে, ফরিদপুর থেকে, চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যারকে আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার শিক্ষক আমার সামনে বসে আছেন। ওকে, তো আমরা বললাম যে একটা টেকনিক বললাম, বড় দিদির বিরাজবউ বামুনের মেয়ে পরিণীতার প্রেমে পড়ে দীপদাস এবং শ্রীকান্ত দত্তা নিষ্কৃত কাজে লিপ্ত হয়, চরিত্রহীন হয়ে পড়ে এবং পণ্ডিত মশাইয়ের কাছে বিপ্রদাস গৃহে গিয়ে দেনা পাওনা করে বিষয়টি শেষ করার চেষ্টা করে, কিন্তু পল্লী সমাজের পথের দাবি নববিধান করে বৈকুণ্ঠের উইল করে কি করতে হবে, তাদেরকে অরক্ষিণায় পাঠাতে হবে। এই যে টেকনিকটা বললাম, এই টেকনিক থেকে আপনি কিভাবে মনে রাখবেন যে আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম। যেমন বড় দিদি উপন্যাসটি কার লেখা, উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বিরাজবউ উপন্যাসটি কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বামুনের মেয়ে উপন্যাসটি কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পরিণীতা এই উপন্যাসটি কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেবদাস, শ্রীকান্ত দত্তা এই উপন্যাসগুলো কার লেখা, এগুলো বিখ্যাত উপন্যাস, এগুলো লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। নিষ্কৃতি কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। চরিত্রহীন কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পণ্ডিত মশাই কার লেখা, শরৎচন্দ্রের। বিপ্রদাস, গৃহদাহ, দেনা পাওনা, এই শেষ থেকে মনে রাখবেন, শেষ থেকে হচ্ছে শেষ প্রশ্ন এবং শেষ পরিচয়। শেষ প্রশ্ন এবং শেষ পরিচয় এই দুইটা উপন্যাস আলাদা আলাদা। পল্লী সমাজ, পথের দাবি, নববিধান, বৈকুণ্ঠের উইল, আরেকটা হচ্ছে অরক্ষিণা। এগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম। এখন একটু আসি এই উপন্যাসগুলো আপনি মনে রাখবেন কিভাবে। এই টেকনিক গেল আমাদের। এখন আমরা আপনাদেরকে যে বিষয়টি আমি দেখাই, যে আমাদের এখানে আমরা সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করছি যে মনে রাখবেন, এই যে ছক করে দিছি, মনে রাখবেন, আমি লিখে দিছি মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন শেষ লেখা এবং শেষের কবিতা, শেষের কবিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শেষ লেখা এবং শেষের কবিতা কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর শেষ প্রশ্ন এবং শেষ পরিচয় কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে মনে রাখতে হবে, এই শেষ থেকে প্রশ্ন আসলে পরীক্ষায় আপনার যেন কনফিউজ না হন, কিভাবে উত্তর করবেন যে শেষ লেখা কার, শেষ লেখা হচ্ছে আমাদের কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের, শেষ লেখা কার, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর শেষের কবিতা কার, শেষের কবিতা উপন্যাসটি হচ্ছে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের। আর শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ, দুইটাই হচ্ছে আমাদের রবি ঠাকুরের। আর শেষ থেকে এই দেখেন শেষ পরিচয় আর শেষ প্রশ্ন, এই দুইটা কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস। এই বিষয়গুলো কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে আপনাদেরকে নোট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আসি শরৎচন্দ্রের প্রবন্ধ। শরৎচন্দ্রের
প্রবন্ধ। তার প্রবন্ধগুলো কি কি দেখেন, তার প্রবন্ধগুলো আছে নারীর মূল্য, তারুণ্যের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য। এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এগুলো কি? এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, শেষ প্রশ্ন কার লেখা? শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। শেষ প্রশ্ন কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। এরপর আসি শরৎচন্দ্রের বড়, দেখেন শরৎচন্দ্রের বড় গল্প কি? শরৎচন্দ্রের বড় গল্প হচ্ছে বিন্দুর ছেলে, অন্যান্য গল্প, মেজ দিদি, ছবি। এগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় গল্প। এরপর আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প কি আছে? কাশীনাথ। কি আছে? কাশীনাথ, মন্দির, কাশীনাথ মন্দির। তারপর হচ্ছে মহেশ, মহেশ আছে মামলার। এগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু নাটক আছে, দেখেন ষোড়শী, রামা, বিজয়া, এই তিনটা হচ্ছে তার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রামা এবং বিজয়া। রামা এবং বিজয়া এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার নাটকের নাম। দেখেন মনে রাখবেন, এখানে আবার টেকনিক করে দেখেন দিয়ে দিছি, স্টার দিয়ে রাখতে পারেন, যে মনে রাখবেন দেনা পাওনা ছোট গল্পটি রবি ঠাকুরের লেখা, তবে দেনা পাওনা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এরকম করে আপনারা কনফিউজড হন, পরীক্ষায় প্রশ্ন আসে দেনা পাওনা কার লেখা? দেনা পাওনা কার লেখা? মনে রাখতে হবে দেনা পাওনা ছোট গল্পটি হচ্ছে রবি ঠাকুরের লেখা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর এই দেনা পাওনা একই নামে আরেকটা উপন্যাস আছে, কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হন সবাই লিখবেন ক্লিয়ার। সবাই একবার লিখবেন ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে। এরপর আসি বিলাসী গল্প। বিলাসী গল্পটি প্রকাশিত হয় প্রথম কত সালে? আমরা একটু আগে বলছিলাম বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় কত সালে। বিলাসী গল্প দেখেন একটু, বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় 1325 বঙ্গাব্দে, যা ইংরেজি হচ্ছে 1918 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায় বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটিতে ফুটে উঠেছে কি? গল্পটিতে ফুটে উঠেছে কুসংস্কার, তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বাস্তব চিত্র। গল্পটিতে কি ফুটে উঠেছে? তৎকালীন সমাজের, যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটিতে তৎকালীন সময়ের হিন্দু সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে? রক্ষণশীল বাস্তব চিত্র ফুটে উঠেছে। তারপর আর কি কি ফুটে উঠছে? 20 শতকের পল্লী সমাজ এবং হিন্দু পল্লী গ্রামের চিত্র ফুটে উঠেছে এই গল্পটিতে। তাহলে গল্পটিতে কি কি ফুটে উঠছে? প্রথমত ফুটে উঠছে কুসংস্কার, যেমন অন্ন পাপের জন্য আমাদের মৃত্যুঞ্জয়কে দেশ ছাড়া হতে হয়, গ্রাম ছাড়া হতে হয়। তাহলে কুসংস্কার, তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বাস্তব চিত্র, এই যে হিন্দু সমাজের মানুষ যে অন্ন পাপের জন্য যে আমাদের এই বিলাসীকে ইচ্ছা মতো মারধর করলো, হ্যাঁ, তারপর মৃত্যুঞ্জয়কে মাইরা ফেলতে চাইছে, বলছে বাপরে বাপ এত বড় পাপ, অন্ন পাপ বলে কথা। তাহলে অন্ন পাপ এত বড় একটা পাপ, মানে এটা একটা অন্ন মানে ভাত খাওয়ানোর একটা, জাস্ট যাই হোক, এই একটা পাপের কারণে কি করতেছে? বিয়ে করছে কিন্তু জাত পাত এগুলো ভেদাভেদ নিয়ে তার একটা মারামারি হট্টগোল একটা তৈরি করছে। তাহলে এগুলো হচ্ছে কুসংস্কার, তৎকালীন সমাজের কি কুসংস্কার। এরপর আসি গল্পে দেখেন, গল্পে জীবন প্রবাহ উঠে এসেছে কি থেকে? জীবন প্রবাহ উঠে এসেছে কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি থেকে। গল্পের জীবনগুলো কেমন ছিল? গল্পের জীবনগুলো ছিল ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কার থেকে ফুটে উঠেছে। এরপর আসি গল্পের ছেলেরা স্কুল যেত কিভাবে? গল্পের ছেলেরা স্কুল যেত 2 ক্রোশ পথ হেঁটে। এটা একবার পরীক্ষা আসছে যে ধুলুর সাগর, এভাবে আসছে যে ধুলুর সাগর পাড়ি দিয়ে কোন সময় ধুলুর সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো? পল্লী গ্রামের ছেলেদের ধুলুর সাগর পাড়ি দিয়ে কোন সময় যেতে হতো? গ্রীষ্মের দিনে। কোন দিনে? গ্রীষ্মের দিনে। বর্ষার দিনে তাদের কেমন অবস্থা থাকতো? বর্ষার দিনে তাদের হাঁটু সমান কাদা ভেঙে, এবং গ্রীষ্মের দিনে তাদেরকে ধুলোর সাগর পাড়ি দিয়ে যেতে হতো। তাহলে কত? 2 ক্রোশ পায়ে হেঁটে যেতে হতো। যদি পরীক্ষায় আসে তাদের স্কুলে যেতে কত ক্রোশ পার হয়ে যেতে হতো? 2 ক্রোশ পায়ে হেঁটে যেতে হতো। স্কুল যেতে হতো 2-3 গ্রাম পার হয়ে। কয় গ্রাম পার হয়ে? 2-3 গ্রাম পার হয়ে। তাহলে স্কুল যেতে হতো কয় গ্রাম পার হয়ে? 2-3 গ্রাম পার হয়ে। এরপর আসছে এই ছোট গল্পের প্রধান চরিত্র কি? এই ছোট গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র আছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়।
এরপর আসি, এই বিলাসী চরিত্রের নামের সাথে মিল রেখে গল্পটির নামকরণ করা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কার নামের সাথে মিল রেখে গল্পের নামকরণ করা হয়, বিলাসী গল্পের কেন্দ্রীয় নায়িকা বা কেন্দ্রীয় নারী চরিত্রে বিলাসীর নামের সাথে মিল রেখে এই গল্পটি নির্মাণ করা হয় বা গল্পের নাম নির্ণয় করা হয়। মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? মৃত্যুঞ্জয় শব্দের অর্থ হচ্ছে যিনি মৃত্যুকে জয় করে তাকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। যিনি মৃত্যুকে জয় করে তাকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। যিনি মৃত্যুকে জয় করে তাকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। একটু খেয়াল করেন, বিষকণ্ঠ মহেশ্বরের অন্য নাম হচ্ছে এই মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কোন বংশের? মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির বংশের। পরীক্ষা এগুলো স্টার দিয়ে রাখেন। মৃত্যুঞ্জয় কোন বংশের? মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির বংশের ছেলে। জাতে কি ছিল? তিনি জাতে ছিল কায়স্থ। তিনি কি ছিল? জাতে কায়েত বা কায়স্থ। জাতে কি ছিল? কায়েত বা কায়স্থ। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। পরীক্ষায় প্রশ্ন আসলে আমি লিখে দিতে পারি আপনাকে, আমি যেগুলো পড়াচ্ছি এখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন করার কোনো ওয়ে নাই। কই থেকে করবে ভাই? আমি যেগুলো পড়াচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন। আপনাদের কাছে যাদের কাছে এই শিখা ফাইনাল সাজেশন বইটা আছে, শিখা ফাইনাল সাজেশন বইটা আছে, বইটা ধরে একটু আন্ডারলাইন করে পড়েন। আর যাদের কাছে বই নেই, ক্লাসটা একটু মনোযোগ সহকারে করেন। আপনার জন্য রিভিশন ক্লাস হয়ে যাবে, কারণ এখন নতুন করে পড়ার বা নতুন করে শিখার কোনো সময় নাই। আমি যেগুলো পড়ছি কান খোলে, খরগোশের কানের মতো কানটা খুলে শোনেন, ইনশাল্লাহ আপনার মনে থাকবে। ওকে, এরপর আসি মৃত্যুঞ্জয়ের দেখেন মৃত্যুঞ্জয়ের আত্মীয়দের মধ্যে বেঁচে ছিল কে? মৃত্যুঞ্জয়ের আত্মীয়দের মধ্যে বেঁচে ছিল তার চাচা, নাম হচ্ছে গেতি খুড়া। নাম কি? খুড়া, গেতি খুড়া। মৃত্যুঞ্জয় খুড়ার কি হয়? মৃত্যুঞ্জয় খুড়ার ভাইপো হয়। এই এই খুড়ার কি হয়? খুড়ার ভাইয়ের ছেলে, মানে ভাইস্তা ভাইয়ের ছেলে, চাচা ভাইস্তা আর কি, মানে চাচা থাকে না, চাচা ভাতিজার সম্পর্ক। তাহলে মৃত্যুঞ্জয়ের সাথে আমাদের এই খুড়ার কি সম্পর্ক? চাচা ভাইস্তের সম্পর্ক। ওকে, এরপর আসি, মৃত্যুঞ্জয়ের 20-25 বিঘা আম বাগান ছিল। পরীক্ষা একবার প্রশ্ন আসছে, মৃত্যুঞ্জয়ের আম বাগান কত বিঘা ছিল? মৃত্যুঞ্জয়ের আম বাগান হচ্ছে 20-25 বিঘা। মৃত্যুঞ্জয়ের আম বাগান কত বিঘা? মৃত্যুঞ্জয়ের আম বাগান হচ্ছে 20-25 বিঘা। 20-25 বিঘা। এই বাগান দিয়ে জীবিকা নির্বাহ করতেন এই মৃত্যুঞ্জয় সাহেব। এই বাগান দিয়ে কি করতেন? তিনি জীবিকা নির্বাহ করতেন। আম কাঁঠালের বাগান ছিল গ্রামের এক প্রান্তে। আম কাঁঠালের বাগান কোথায় ছিল? আম কাঁঠালের বাগান ছিল গ্রামের এক প্রান্তে। কোথায় ছিল? গ্রামের এক প্রান্তে। আম কাঁঠালের বাগান কোথায় ছিল? গ্রামের এক প্রান্তে। আজকে গরিব বলে মেনশন করে না, কেউ মেনশন করে না। কাজী নজরুল ইসলাম, আপনি আজকে ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে? সকল গ্রুপে শেয়ার করবেন। আমরা যারা শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য প্রতিদিনের এই আয়োজন। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করেন, ক্লাসটা একটু সবাইকে শেয়ার করে দেন। আপনাদের প্রচেষ্টা যদি থাকে, ইনশাল্লাহ আমরা রেগুলার এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আর আপনাদের যদি সদিচ্ছা যদি না থাকে, তাহলে আমাদের এই ক্লাসটি হয়তো করা সম্ভব হবে না। কারণ মানুষের এত ক্রিটিসিজম, মানুষের এত কথাবার্তা, এত কিছু শোনার পরও আমরা ফ্রিতে আপনাদেরকে পড়াচ্ছি আপনাদের স্বার্থে, আপনাদের জন্য। আর আপনারা কি আমাদের জন্য একটু ক্লাসটা শেয়ার দিতে পারবেন না? একটা বন্ধুকে মেনশন দিতে পারবেন না? একটা কমেন্ট করতে পারবেন না? অফকোর্স আপনাদের করা উচিত। প্রত্যেকটা শিক্ষার্থীর ক্লাসটা একটু শেয়ার করা উচিত। আমরা আপনাদের জন্য কাজ করতেছি, আপনারা আমাদের জন্য একটু হেল্প করলে এই বিষয়গুলো ভালো হবে, সমানে সমান হবে। ঠিক আছে? ভাই আমি করব নাকি? হ্যাঁ করো, সবাই ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা সবাই শেয়ার করো। আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই ক্লাসটা শেয়ার করো। আর যে যেখান থেকে ক্লাসটা করছো, তোমরা একটু কষ্ট করে এই যে শিখা পেজে থেকে কমেন্টগুলো করো। আমি সম্ভব হয় না সবগুলো পেজ থেকে ক্লাস কমেন্ট পড়ার। তোমরা একটু কষ্ট করে SHIKHA এই শিখা পেজ থেকে তোমরা একটু কমেন্ট করবা। শিখা পেজ থেকে সবাই একটু কমেন্ট করবা, তাহলে সবার কমেন্টগুলো আমি পড়তে পারবো। সবার কমেন্টগুলো আমি পড়তে পারবো। এই পার্থ, কি অবস্থা? জিলাপি পার্থ, থ্যাংক ইউ। ক্লাস কি চলবে? বলেন তো, ক্লাস কি চলবে? এভাবে ক্লাস কি, ম্যারাথন ক্লাস কি চলবে রেগুলার? ব্যাকরণ ক্লাস চলবে? বলেন তো দেখি, ক্লাস কি চলবে? ব্যাকরণ ক্লাস নিব? বলেন। ওকে, খুড়া এই বাগান দখল পেয়েছে। খুড়া কি করছে? এই বাগান দখল পেয়েছে। কোথা থেকে? উপরের আদালতের হুকুমে। কোথা থেকে? উপরের আদালতের হুকুমে। খুড়া এই বাগান কিভাবে পাইছে? আদালতের হুকুমে পাইছে। খুড়া আরেকবার পাইছিল,
সেটা কখন? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে। কোথায় পাইছে? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে। পার্থ শেয়ার করো, ঠিক আছে? ওকে। মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে? মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। কোন ক্লাসে? 3rd ক্লাসে। এটা হচ্ছে তার একটা ঐতিহাসিক ক্লাস, যেখানে তিনি কখনো কেউ জানে না সে 2nd ক্লাসে বা 1st ক্লাসে উঠছে কিনা, সবসময় তিনি 3rd ক্লাসেই ছিলেন, ঠিক আছে? ওকে, এরপর আসি গল্পে উপস্থিত কিছু উপকরণ। গল্পে উপস্থিত কিছু কিছু উপকরণ আছে, কি কি আছে? সোনা, রূপা, বই, পাখি, ফুলদানি কাটা, তারপর হচ্ছে লাঠি সোটা, তারপর হচ্ছে কাঁসার গ্লাস, তারপর হচ্ছে লোহার শিকল, মাদুলি, রুদ্রাক্ষর, এগুলো আছে গল্পে। আরো অনেক কিছু থাকতে পারে। ওকে, জাতির নাম। গল্পে জাতির নাম আছে কি কি? ব্রাহ্মণ, কায়স্থ, ডোম, ইংরেজ, এই জাতিগুলোর নাম এখানে আছে। কি কি জাতির নাম আছে? জাতের নাম আছে কায়স্থ, ব্রাহ্মণ, ডোম এবং ইংরেজ। কিছু স্থানের নাম আছে, যেমন কাশী, কামরূক্ষা, ঠিক আছে, কামাখ্যা, তারপর আছে সাইবেরিয়া, পারস্য, এডেন, মালোপাড়া, তারপর হচ্ছে কোয়ালা, হরিপুর, এই জায়গাগুলোর নাম, স্থানগুলোর নাম এই গল্পে উপস্থিত আছে। গল্পে রোগের নাম আছে কি কি? গল্পের রোগের নাম আছে ম্যালেরিয়া, আমাদের মৃত্যুঞ্জয় সাহেবের পিতামাতা যেই রোগে মারা গেছে, ম্যালেরিয়া। গল্পে মূল বাণী বা মর্মবাণী বা উপজীব্য বিষয় কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গল্পের মূল বাণী, মর্মবাণী, উপজীব্য বিষয় হচ্ছে মানব প্রেমের অপূর্ব মহিমা। মানব প্রেমের অপূর্ব মহিমা। মানব প্রেমের অপূর্ব মহিমা। ভাই, ব্যাকরণের ক্লাস নিবেন কখন? ব্যাকরণের ক্লাস নিলে কখন নিবেন বলেন? আপনারা কখন করবেন বলেন? ব্যাকরণের ক্লাস নিব আমরা বিকাল 3টায়। বিকাল 3টায় আপনারা ক্লাস করবেন? বিকাল 3টায় ব্যাকরণের ক্লাস করবেন? বিকাল 3টায় একটা, সন্ধ্যা 7টা 30 মিনিটে একটা। বিকাল 3টায় একটা, সন্ধ্যা 7টা 30 মিনিটে একটা, 2টা ক্লাস দৈনিক। পারবেন? বলেন দেখি পারবেন কিনা? কে কে ক্লাস করতে চান? রেগুলার ক্লাস চাই। ব্যাকরণের ক্লাস কে কে করতে চান? টপিক ভিত্তিক ক্লাস নিব। ব্যাকরণের ক্লাস কে কে করতে চান? কমেন্ট করেন। কোন টপিকসে ক্লাস লাগবে কমেন্ট করেন। কার কোন টপিকসে সমস্যা আছে, যার যে টপিকসে সমস্যা সেই টপিকসে ক্লাস নেব। সবচেয়ে বেশি সমস্যা যার যেই টপিকস বুঝেন না, সেই টপিক জলের মতো সহজ করে বুঝাই দিব। সন্ধির উপরে ক্লাস চাই। ক্লাস নাই চান, তাই তো? মানব প্রেমের অপূর্ব মহিমা। কে কোন টপিকসের উপর ক্লাস চান? আমরা দেখবো আজকে কমেন্ট আমরা কাউন্ট করব, যে টপিকসের উপর সবচেয়ে বেশি কমেন্ট থাকবে আমরা সেই টপিকসের উপর আগামীকাল আমরা ক্লাস নিব। আপনাদের কমেন্ট যত বেশি হবে, কে কি কমেন্ট করলো আমি জানি না, আমি জাস্ট কমেন্ট দেখবো। আমি জাস্ট ওয়েবসাইটে সার্চ দেবো সন্ধি লিখে, কে কে সার্চ দিছে, সন্ধি শব্দটা কয়বার কমেন্টে আছে। সন্ধি শব্দ যদি বেশি কমেন্ট থাকে তাহলে সন্ধির ক্লাস। সমাস শব্দটা যদি বেশি কমেন্টে থাকে তাহলে সমাসের ক্লাস। যদি প্রকৃত প্রত্যয় বেশি থাকে তাহলে প্রকৃত প্রত্যয়ের ক্লাস। যেই টপিকসে সমস্যা বেশি কমেন্ট করেন। যার কমেন্ট সবচেয়ে বেশি হবে বা যে কমেন্টটা সবচেয়ে বেশি হবে সেই টপিকসের উপর ক্লাস হবে। সোজা কথা, ফ্রি, কোনো কথাবার্তা নেই। ঢাকা ইউনিভার্সিটি আজ পর্যন্ত যত ক্লাস চান সব ক্লাস দিব। সারাদিন বলে সারাদিন, সারা রাত বলে সারা রাত ক্লাস চলবে, সব ফ্রিতে দিয়ে দিব। আমি ফ্রিতে দিচ্ছি বলেই তো অনেকের গা জ্বলে। কিরে, আমরা এত টাকা কোর্স ফি নেই, এখানে সব ফ্রি দিয়ে দিচ্ছে, গা জ্বলতেছে। আরে ভাই, ফ্রি ক্লাস দাও না, দেখো না তোমার কোয়ালিটি কিরকম আছে, তুমি স্টুডেন্টদেরকে কতটুকু পড়াইতে পারতেছ। অনেক বড় বড় সেলিব্রিটি আইকন আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, স্ক্রিনশট দিয়ে স্ট্যাটাস দেয়, বড় বড় প্রতিষ্ঠান। আমি দেখি, হাসি লাগে, হাসি পায় যে স্টুডেন্ট ক্লাস করতেছে, সহ্য হয় না। ভালো কিছু কেউ করলে ভালো জিনিস সহ্য হয় না। প্রকৃতপত্তয় কারক একজনে 20টা কমেন্ট করো, কোনো সমস্যা নেই, 20টাই কাউন্ট হবে। যত বেশি কমেন্ট পড়বে যেই টপিক্সের নাম, সেই টপিক্সেই ক্লাস হবে। সোজা কথা, তুমি এবার 20টা করলে 20টা হবে, 21টা করলে 21টা হবে। যত বেশি কমেন্ট করতে পারো করো, ইনশাল্লাহ আমরা সেই টপিক্সে ক্লাস নিব। তাহলে আগামীকাল বিকাল 3টায় ব্যাকরণের ক্লাস দেখবো কারা কারা থাকো। আগামীকাল বিকাল 3টায় ব্যাকরণের ক্লাস কারা কারা করবা ক্লাস দেখবো আমরা ইনশাল্লাহ। ওকে, ফাইনাল হয়ে গেল। রং, গল্পে কি কি রঙের নাম আছে? নীল এবং গেরুয়া রঙের কথা বলা আছে। গল্পে কি কি রং আছে? নীল এবং গেরুয়া রঙের কথা বলা আছে। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি কমেন্ট দেখবো। আমাদের কমেন্ট জাস্ট কমেন্ট বক্সে সার্চ দিব, আমরা আমাদের অ্যালগোরিদমে সার্চ দিব যে কি সমাস নাম কয়টা আসছে, প্রকৃত প্রত্যয় নাম কয়টা কমেন্ট আসছে। আমরা তার গুনে দেখতে পারবো না কে কে কমেন্ট করছে, জাস্ট এইটা দেখতে পারবো কমেন্ট এই নামে কয়টা আছে। তার মানে একজন যদি 5টা কমেন্ট করে সে পাসপোর্ট দিতে পারলো,
আমাদের এখানে ভোট যত বেশি দিতে পারে সমস্যা নাই, যত বেশি ভোট দিতে পারে ততটাই কাউন্ট হবে। একজনে 20টা ভোট দিতে পারবেন, কোনো সমস্যা নাই, 20টাই কাউন্ট হবে। ওকে, আমরা একটু আসি। কি বললাম? আমরা বললাম যে রং আছে কি কি, নীল এবং গেরুয়া। মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় অচৈতন্য হয়েছিলেন কতদিন? 10 থেকে 15 দিন, 10 থেকে 15 দিন। এরপর আসি মৃত্যুঞ্জয় শয্যাগত অবস্থায় কতদিন শয্যাগত অবস্থা মানে শুয়ে ছিল কয়দিন? 45 দিন, 45 দিন, 45 দিন বা 1.5 মাস। দুইভাবে প্রশ্নটা পরীক্ষা আসছে। 45 দিনে একবার পরীক্ষা আসছে, 1.5 মাসও একবার পরীক্ষা আসছে। 45 দিনও আসছে, 1.5 মাসও আসছে। এখন কি পড়ানো হচ্ছে? এখন বাংলা ফার্স্ট পেপারে গল্প পড়ানো হচ্ছে, গল্প, সকল গল্পগুলো আজকে শেষ করবো আমরা। গল্প পড়ানো হচ্ছে। ওকে, এরপর আসি মৃত্যুঞ্জয় সামলাইতে পারতো না, কি পারতো না? নগদ টাকার লোভ সামলাইতে পারতো না। মৃত্যুঞ্জয় কি লোভ সামলাইতে পারতো না? নগদ টাকার লোভ সামলাইতে পারতো না। এই লোভটা না সামলাইতে পাইলেই তো সাপের কামড় খাইয়া মরছে লোকটায়। তাহলে লোভ সামলাইতে হবে, কি করতে হবে? লোভ সামলাইতে হবে। মৃত্যুঞ্জয় গাঁজা এবং গুলি খায়, গাঁজা এবং গুলি খায়, দুইটা মাদক দ্রব্য। কে বলছে এগুলা? কে বলছে এগুলা? খুড়া বলছে, তার চাচা বলছে। তার চাচা বলছে মৃত্যুঞ্জয় গাঁজা খায়, গোল খায়, ঠিক আছে, গুলি খায়, এগুলো খায়া খায় সে উল্টাপাল্টা কাজ করে, এগুলা মানুষের কাছে বলে বেড়াইতো। গল্পে যে খাবারের কথা বলা আছে, কি কি খাবারের কথা বলা আছে? ভাত, লুচি, রুটি, সন্দেশ, মাংস। বলছে লুচি খাক, ভাত, লুচি খাক, রুটি খাক, হ্যাঁ এগুলা খাক, সমস্যা কি? ভাত খাইতে গেল কেন, তাই না? তাহলে কি কি খাবারের কথা বলা আছে? ভাত, লুচি, সন্দেশ, এগুলা খাবারের কথা বলা আছে। গল্পে 5টি ফলের নাম আছে, আম, বৈচি, কাঁঠাল, রম্বা, আনারসের কথা বলা আছে। গল্পে কি কি ফলের নাম আছে? আম, বৈচি, রম্বা, আম, বৈচি, রম্বা, কাঁঠাল, আনারস, এই ফলের নামগুলো গল্পে উল্লেখ আছে। এরপর আসি, গল্পে কোন ফল অপর্যাপ্ত ফল, গল্পে কোন ফল অপর্যাপ্ত ফলার কথা বলা আছে? বৈচি, অপর্যাপ্ত। এরপর হচ্ছে গল্পে একটু খেয়াল করেন, গল্পে 5টি সাপের নাম বলা আছে। কয়টা সাপ? গল্পে 5টা সাপের কথা উল্লেখ করা আছে। গল্পে কয়টা সাপের কথা উল্লেখ করা আছে? গল্পে 5টি সাপের কথা উল্লেখ আছে। ডোরা সাপ, তারপর হচ্ছে দুধরাজ সাপ, মণিরাজ সাপ, কেউটি সাপ, তারপর হচ্ছে খরিশ গোকরো সাপ। আমাদের মৃত্যুঞ্জয়কে মূলত সুন্দর করে খরিশ গোকরো সাপ আদর করে একখান চুমা দিচ্ছে, ওকে পার হয়ে গেছে। ঠিক আছে ভাই, গুলি মেরে না কেন? গুলি মারে না ভাই, গুলি খায়, গোল গোল। এটা হচ্ছে জর্দার মতো একটা মাদক দ্রব্য, যেটা মানুষ দেখবা, ওই যে বৃদ্ধ মানুষ দেখবা এরকম করে লম্বা একটা কৌটা থাকে, ওই যে লুডু ছক্কার কৌটার মতো থাকে, ওটা একটু পর মুখে দেয় আর মজা পায়। ঠিক আছে, আজকে এক রিক্সাওয়ালাকে দেখলাম খাইতেছে এগুলা। একটু খেয়াল করি, নেড়ার অন্যতম শখ কি ছিল? নেড়ার অন্যতম শখ ছিল খরিশ গোকরো সাপ ধরে পোষা। নেড়ার কি শখ ছিল? খরিশ গোকরো সাপ ধরে সেই সাপকে পোষা, মানে পোষ মানানো এবং মন্ত্র সিদ্ধ করা, মন্ত্র সিদ্ধ করা। তাহলে এটাও পরীক্ষা একবার আসছে। নেড়ার অন্যতম শখ কি ছিল? নেড়ার অন্যতম শখ ছিল সে খরিশ গোকরো সাপ ধরবে, সাপ ধরে সাপ নিয়ে খেলামেলা করবে এবং তিনি কি শিখবে? মন্ত্র সিদ্ধি করবে, মন্ত্র শিখবে। তার মন্ত্র শিখার শখ জাগছিল। ঠিক আছে, ওকে। কবিও দেখি ক্লাস করে, আরে আমার ক্লাসে কত মানুষ থাকে, কবি থাকে, সাহিত্যিক থাকে, ঔপন্যাসিক থাকে, প্রেসিডেন্টরা থাকে, ডোনাল্ড ট্রাম্পও ক্লাসে থাকে। সবাইরে ক্লাস করাবো আজকে, সবাইরে বাংলা পড়াবো। আমরা কাজী নজরুলের বাংলা পড়াইতেছি, কাজী নজরুলের বাংলা পড়াইতেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা পড়াইতেছি। আমরা আপনাদের পড়াইতে পারবো না? আসেন ক্লাসে। আসি, মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় কিসের কামড়ে? খরিশ গোকরো সাপের কামড়ে। কিসের কামড়ে? খরিশ গোকরো সাপের কামড়ে। কোথায় মৃত্যু হয়েছিল? গোয়ালার বাড়িতে। কোথায় মৃত্যু হয়েছিল? গোয়ালার বাড়িতে। তার মৃত্যুর পর 7 দিন পর, মৃত্যুর কতদিন পর? মৃত্যুর 7 দিন পর আমাদের গল্পের নায়িকা মৃত্যুঞ্জয় সাহেবের ওয়াইফ, আমাদের ভাবি বিলাসী, বিষ পানের মাধ্যমে আত্মহত্যা করেন। কিসের মাধ্যমে? বিষ পানের মাধ্যমে আত্মহত্যা করেন। আমাদের গল্পের ভাবি, আমাদের ভাবি বিলাসী ভাবি, সে কি খেয়ে আত্মহত্যা করছে? সে বিষ পানের মাধ্যমে আত্মহত্যা করছে। কিসের মাধ্যমে? বিষ পানের মাধ্যমে। আমি দোকানে বিক্রি করি ভাই। কি বিক্রি করেন? ও, এগুলা বলা যাবে না ক্লাসে। কি উল্টাপাল্টা জিনিস বিক্রি করেন? এবার আসি, সাপের দংশনে প্রায় 15-20 মিনিট পর মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেন। যদি পরীক্ষা আসে সাপে কামড় দেওয়ার বা সাপে চুমা দেওয়ার কতক্ষণ পর মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে? সাপে এই যে ছোবল দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের মৃত্যুঞ্জয় নাই, পগার পার হয়ে দেশ ছেড়ে পালাইছে, মানে আত্মা পালাই গেছে। বমি করার পর মৃত্যুঞ্জয় বেঁচে ছিল কতক্ষণ? মৃত্যুঞ্জয় একটু খেয়াল করেন, সরি একটু খেয়াল করি, আমাদের এই মৃত্যুঞ্জয় সাহেব যখন, একটু খেয়াল করি, মৃত্যুঞ্জয় সাহেব যখন খরিশ গোকরো সাপ কামড় দিছে, ফুস করে কামড় দিছে, কে কামড় দিছে? খরিশ গোকরো। পরীক্ষা আসতে পারে, মৃত্যুঞ্জয়কে কে কামড় দিছে? খরিশ গোকরো। কি দিবেন?
মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কে কামড় দিছে? বিলাসী। আরে না, মৃত্যুঞ্জয়কে কামড় দিছে আমাদের খরিশ গোকর সাপ। এই কামড় দেওয়ার পর আমাদের মৃত্যুঞ্জয় সাহেব বমি করে দিছে। যতক্ষণ না বমি করছে ততক্ষণ একটা বিশ্বাস ছিল যে না, মৃত্যুঞ্জয়কে বাঁচানো যাবে। যখন বমি করে দিছে তখন আমাদের গল্পের নায়িকা বিলাসী বলছে, না আমি এখন থেকে মনে হয় বিধবা, তারে আর বাঁচানো সম্ভব না। তাহলে কি করছে? বমি করছে কতক্ষণ? এই 15 থেকে 20 মিনিট পর আমাদের মৃত্যুঞ্জয় সাহেব বমি করে দিছে। আর এই বমি করার কতক্ষণ পর মৃত্যুঞ্জয় সাহেব অক্কা পাইছে? আধ ঘন্টা পর, মানে 30 মিনিট। 30 মিনিট, তাহলে 30 মিনিট আর 15 মিনিট। মৃত্যুঞ্জয় মোটামুটি আমাদের সাপে কামড়ানোর 45 থেকে 50 মিনিটের মধ্যে নাই। 50 মিনিট, 45 থেকে 50 মিনিট। যদি পরীক্ষা প্রশ্ন আসে মৃত্যুঞ্জয় সাপে কামড়ানোর কত মিনিট পর মৃত্যুবরণ করেন, তাহলে 45 থেকে 50 মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয় সাপে কামড়ানোর 45 থেকে 50 মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয় নাই। কই নাই, মারা গেছে। ওকে। আর এই মৃত্যুঞ্জয় মরার 7 দিনের মধ্যে আমাদের মৃত্যুঞ্জয়ের ওয়াইফ, আমাদের বিলাসী ভাবি, তিনি মারা গেছেন। ঠিক আছে, ওকে। এরপর আসি, বিলাসী আত্মহত্যার জন্য দায়ী কে? ওমা, দায়ী কে আবার? স্বামী সুখ সহ্য করতে না পাইরা তিনি সহমরণে যাইতে চাইছেন, কিন্তু সহমরণের সুযোগ নাই। তাহলে তৎকালীন হিন্দু সমাজ ব্যবস্থায় মৃত্যুঞ্জয়ের এই জ্ঞাতি খুঁড়ার ষড়যন্ত্র। তাহলে এখানে দায়ী কে ছিল? দায়ী ছিল মৃত্যুঞ্জয়ের শোক, মৃত্যুঞ্জয়ের স্বামী শোক। স্বামী বিলাসী মরছে কেন? বিলাসী মরছে স্বামীর শোকে। আর কেন মরছে? এই যে বিলাসী তো এই সাপ সাপ ধরার কাজ করা লাগতো না। আমাদের মৃত্যুঞ্জয় সাহেবের তো সাপ ধরার কাজ করা লাগতো না। মৃত্যুঞ্জয় সাহেব জমিদার মানুষ, তিনি আম বাগান, জমিদার না মানে মোটামুটি তিনি আম কাটালে টাকা দিয়ে মেলা ভালোই চলতে পারতো। গ্রামে যতটুকু বোঝা যায় তিনি একটা জমিদার, একটা ভাইস নিয়ে চলতো গ্রামের মধ্যে। ঠিক আছে। তো আমাদের মৃত্যুঞ্জয় সাহেবের ওয়াইফ এই বিলাসী আর মৃত্যুঞ্জয় তারা সুন্দর আম কাঁঠালের লিজ দিয়া, ঠিক আছে, 1 বছর মোটামুটি ভালোই চলতো, তাই না? খাবার দাবার খায় চলতে পারতো। কিন্তু আমাদের এই মৃত্যুঞ্জয় সাহেবের চাচা, আমাদের খুড়া কই সাহেব, খুড়া কই, এই খুড়ার ষড়যন্ত্রের কারণে আমাদের মৃত্যুঞ্জয়কে কি করতে হয়েছে? মৃত্যুঞ্জয়কে এই সাপ ধরার কাজ বাইসা নিতে হয়েছে, গ্রাম থেকে বাইর করে দেওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করেন, গ্রাম থেকে বেরিয়ে গেছে, সাপ ধরার কাজে তিনি লিপ্ত হয়েছে, যার কারণে পরবর্তীতে মৃত্যুঞ্জয় সাহেব ইন্নানিল্লাহ করেন বা মারা যান। এরপর আসি বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র আমাদের বিলাসী। সে মালোপাড়ার বুড়ো মালুর মেয়ে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিলাসী কার মেয়ে, বিলাসী কার মেয়ে, বিলাসী হচ্ছে মালোপাড়ার বুড়ো মালুর মেয়ে, বুড়ো মালু সাপুরের মেয়ে, বুড়ো মালু, মালোপাড়ার বুড়ো মালু সাপুরের মেয়ে। এরপর আসি, মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে সুবিধা হলো কার? সমাজের এবং খুড়ার। সমাজের এবং খুড়ার সুবিধা হয়েছে কার? সমাজের এবং খুড়ার, সমাজের এবং খুড়ার, সমাজের এবং খুড়ার, ঘুমায় না কিন্তু, সমাজের এবং খুড়ার। এরপর আসি, কায়স্থদের ছেলে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিতে হলো কেন? সাপুরে বলে, সাপুরে বলে। কায়স্থের ছেলে মানে জাত বিসর্জন দিছে। কায়স্থের ছেলে আমাদের মৃত্যুঞ্জয় সাহেব তো কায়স্থর ছেলে, কিন্তু তিনি জাত বিসর্জন দিছে কিভাবে? তিনি সাপুরে হয়ে গেছে, কারণ জীবিকা নির্বাহ করতে পারে না, শ্বশুর বাড়িতে এসে কি বসে বসে খাবে? একটু খেয়াল করি, নেরা মৃত্যুঞ্জয়ের খবর নেননি কয় মাস? প্রায় 2 মাস। নেরা কার খবর নেয় নাই? মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই প্রায় 2 মাস। নেরা হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় সাহেবের বিএফ, মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, নেরা হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় সাহেবের বেস্ট ফ্রেন্ড সে। ঠিক আছে, ওকে। এই নেরা সাহেব মৃত্যুঞ্জয় সাহেবের কি কি? বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ফ্রেন্ড, বন্ধু। তিনি একদিন মৃত্যুঞ্জয়কে দেখতে পায় কোথায়? সন্ধ্যায় দেখতে পায়। কাগজ তো ইঁদুরও আনতে পারে, একটা উক্তি, এটা একটা উক্তি বলছে মূলত। নেরা সাহেবকে আমাদের এই বিলাসিত সাপুরের মেয়ে, সে বলতেছে দেখো আমাদের এই শনি মঙ্গলবারে সাপ ধরতে নাই, এগুলা বইলা বইলা বাধা দিত। শনি মঙ্গলবার সাপ ধরো না, সাপ ধরলে এই হবে সেই হবে, অমুক দিন ধরতে হয় না, এগুলো বইলা মানে ভয় পায় তো বাধা দিত। ইংলিশ ক্লাসও কখন হয় স্যার? এখানে ইংলিশ ক্লাসও হয় ইনশাল্লাহ। ইংলিশ ক্লাস হয় আমার ক্লাসটার আগে হয়, 5টা 6টার দিকে হয়, 6টা থেকে 7:30 পর্যন্ত ইংলিশ ক্লাস হয়। কাজী নজরুল ইসলাম চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। কি ভাই? রকমারিতে খুব গুলি পাওয়া যায়। এদিকে আয়। অভিধান অনুক্রম ভাই, অভিধান অনুক্রম আমি কিন্তু অভিধানের শব্দগুচ্ছ পারেন না। অভিধান অনুক্রমের ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে। অভিধান অনুক্রমের ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে। যারা যারা আপনারা ক্লাসগুলো করতে পারেন নাই, যে ভাই আমার অমুক টপিক সমস্যা আছে, আপনারা কষ্ট করে আমাদের এই যে ইউটিউব চ্যানেল, আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখেন, এই আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসলে দেখবেন এখানে একটা প্লে লিস্ট আছে। কি আছে? প্লে লিস্ট। এই প্লে লিস্টে এসে দেখবেন এই যে প্রথমে অভিধান অনুক্রম আছে, এডমিশন 2025 নামে একটা অপশন আছে, এডমিশন 2025 বাংলা ক্লাস। এইখানে এসে আপনি কি করবেন?
এই যে অভিধান অনুক্রমের প্রথমে ক্লাস আছে, নত্য সত্য বিধানের ক্লাস আছে, ধ্বনি পরিবর্তনের ক্লাস আছে, তারপর হচ্ছে বাক্য প্রকরণের ক্লাস আছে। এই ক্লাসগুলো আপনারা এখান থেকে চাইলে করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। আমরা কোথায় যেন ছিলাম? আপনারা চাইলে এখান থেকে ক্লাসগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে পেজটা এই দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাশেদ স্যার। এই চ্যানেল থেকে আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, যখন থামবে কোলাহল, ঘুমে নিজুম চারিদিক। আসেন, ঘুমায়েন না, ক্লাসে ঘুমাইলে হবে? কত পড়া বাকি? ওকে, এখন আসি। কাগজ তো ইঁদুরও আনতে পারে, কে বলছে? এই কথা বলছে আমাদের মৃত্যুঞ্জয় সাহেব। একটু খেয়াল করেন, মৃত্যুঞ্জয় সাহেব বলছে। মূলত আমাদের বিলাসী বলছে যে দেখো, এই গর্তের মধ্যে হাত দিও না, এই গর্তের মধ্যে অনেক সাপ থাকতে পারে, একাধিক সাপ থাকতে পারে, তুমি এই গর্তে হাত দিও না। দেখো অনেকগুলো কাগজ কেটে রাখছে, বলছে দূর, কাগজ তো ইঁদুরও আনতে পারে। মানে মহিলা মানুষদেরকে যেমন ঝাড়ি দেয় আর কি। ঠিক আছে ভাই, পাগল সারা দুনিয়া চলে না। কে রে ভাই পাগল? স্যার লাইভ ক্লাসে ল্যাপটপ থেকে ফোনে স্লো কেন? ল্যাপটপ থেকে ফোনে স্লো কেন? আমি কেমনে কমো ভাই? আমি আমি ক্লাস দিচ্ছি, আমি কেমনে কমো? স্যার কানটা চালান আরো দূর, ক্লাসে আয়। দেখেন, মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন কত? মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন 20-25 বিঘা। বলছি আর একবার, মৃত্যুঞ্জয় 2.5 মাসের রুগী। কত মাসের রুগী? 2.5 মাসের রুগী। খুড়ার এটা ভবিষ্যৎবাণী। মানে খুড়া বলে যে মৃত্যুঞ্জয় তো হচ্ছে 2.5 মাসের রুগী। মানে কথায় কথায় বলে না মানুষ, মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে মৃত্যুঞ্জয় মানে খুব দুর্বল ব্যক্তি। মৃত্যুঞ্জয় কি 2.5 মাসের রুগী? মৃত্যুঞ্জয় কি 2.5 মাসের রুগী? এটা কে বলে? এটা হচ্ছে আমাদের গেতি খুড়ার ভাষ্য মতে। তার চাচা বলে এই মৃত্যুঞ্জয় 2.5 মাসের রুগী, সে খালি ইয়া খায়, গাঁজা খায়, কি বলে গুলি খায়, এসব খায়া মরে, সে তো 2.5 মাসের রুগী। ঠিক আছে, ওকে। বলছে নেরা মৃত্যুঞ্জয়কে দেখতে পেল কোথায়? নেরা মৃত্যুঞ্জয়কে দেখতে পায় বছর খানিক পরে সন্ন্যাসীর বেশে, বা সন্ন্যাসী গিরি শেষে। সন্ন্যাসী গিরি শেষে। তাহলে নেরা মৃত্যুঞ্জয়কে দেখতে পেল কোথায়? বছর খানিক শেষে, সন্ন্যাসী গিরি শেষে। নেরার আত্মীয় নেরার সাথে গড় করেছিল। একটু খেয়াল করেন, নেরার আত্মীয় এই জায়গাটা একটু কারেকশন করে নেন যাদের কাছে বই আছে। নেরার আত্মীয় তার স্বামীর সাথে, এখানে লিখবেন নেরার আত্মীয় তার স্বামীর সাথে, নেরার আত্মীয় তার স্বামীর সাথে, নেরার আত্মীয় কার সাথে? তার স্বামীর সাথে। নেরার আত্মীয় তার স্বামীর সাথে ঘর করেছিল 25 বছর। কত বছর? 25 বছর। কিন্তু তার তার স্বামী মৃতদেহের সামনে বা মৃতদেহের সাথে 5 মিনিটও থাকতে চায়নি। 5 মিনিটও থাকতে চায়নি। তাহলে নেরার আত্মীয় তার স্বামীর সাথে ঘর করেছিল কত বছর? 25 বছর। কিন্তু তার মৃত্যুর পর 5 মিনিটও থাকতে চায়নি। এরপর আসি, 2-4 দিন হাতুড়ে পুড়িয়ে রাখতে, দেখেন 2-4 দিন হাতিরে পুড়িয়ে রাখার পর সাপ, এই যে হাড়িতে, আপনাদেরকে একটা বিষয় বলি যে আমাদের এই যে গ্রাম বাংলায় যে আমরা সাপ খেলা দেখি, এই সাপ খেলাগুলো দেখায় যেমন এরকম করে সাপ ফুস করে এরকম ফুস দেয়। ঠিক আছে, সাপ কি করে? ফুস দেয়, মানে ফনা তোলে। ঠিক আছে, কিন্তু সাপ কামড় দেয় না। কেন দেয় না জানেন? কারণ এই গ্রাম বাংলাতে কি করে, হাড়ি, এই যে পাতিল আছে না, এই যে পাতিলে কি করে, পাতিল, এই যে মাটির পাতিল আছে, এই পাতিলের মধ্যে সাপগুলোরে ভরে রাখে, মানে পুরে রাখে আর কি, পুরে রাখা বলা হয় এটা। মানে সাপ হাড়ির মধ্যে রাখা দেয়। তো সাপ কি করে, এইখানে থাকা অবস্থায় সে ফুস করে এদিকে একটা মারে, ফুস করে এদিকে একটা মারে। মারলে কি হয়? তার দাঁতে ব্যথা পায়। সে কামড় দিয়ে দেখো মা, এগুলো তো মাটি, কামড় দিলে ব্যথা পাওয়া যায়। তারপরে কি করে, এই 2-4 দিন মাটির হাড়ির মধ্যে রাখলে তারা আর কামড় দেয় না, কামড় দেওয়া ভয় পায়। এটাই বলছে, 2-4 দিন হাড়িতে পুড়িয়া রাখার পর সাপ কিছুতেই কামড়াইতে চায় না। 2-4 দিন হাড়িতে পুড়িয়া রাখার পর সাপ কিছুতে আর কি চায় না, কামড়াইতে চায় না, কারণ কামড় দিলে দাঁতে ব্যথা পায়, এর জন্য আর কাউরে কামড় দেয় না। ঠিক আছে, তারপর আসি, নেড়ার বয়স কত? নেড়ার বয়স একটু খেয়াল করি, নেড়ার বয়স 40-এর কোঠার পার বা 40 থেকে 49-এর মধ্যে হবে। 40 থেকে 49 পর্যন্ত হতে পারে। নেড়ার সাথে বিলাসীর প্রথম দেখা হয়েছিল কোথায়? রাস্তা পর্যন্ত। একটু খেয়াল করি, প্রথম কথা হচ্ছিল কোথায়? রাস্তার পর্যন্ত তোমাকে রেখে আসবো কিনা। দেখেন, নেড়া মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয় তখন নেড়া কি করছিল? নেড়া সাহেব আমাদের এই মৃত্যুঞ্জয়কে দেখতে গেছিল, তখন এই বিলাসীর সাথে নেড়ার প্রথম দেখা হয় ওই দিনই। এখন তাদের সাথে প্রথম সংলাপ বা কথাবার্তা কি হয়েছিল? কথা হয়েছিল এইটা যে আমাদের বিলাসী বলছিল যে নেড়াকে, আপনাকে কি রাস্তা পর্যন্ত রেখে আসবো? এইটাই ছিল তার প্রথম কথা, এইটাই ছিল তার প্রথম
কথা। ওকে, এরপরে আসি, নেরার সঙ্গে বিলাসীর ভাঙা পরিচয় প্রাচীরের শেষ পর্যন্ত আসেন। এরপর আসি গল্পে 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 বিলাসী গল্পে কোরালা কোরালা কোরেলা এবং হরিপুরের কথা বলা আছে, বলছে এগুলা। এরপর আসি ছোট বাবু, তার ছোট বাবু তাহার স্বাভাবিক ঔষধ দিয়ে বয়ান দেন। এরপর পূজা বাবদ, ঠিক আছে। একটু আসি, নেরা কখন সাক্ষাৎ, নেরা কখন সাক্ষাৎ পান মন্ত্র দশটা ঋষির, নেরা কখন সাক্ষাৎ পান মন্ত্র দশটা ঋষির, একটু খেয়াল করি। নেরা কখন সাক্ষাৎ পান এই মন্ত্র দশটা ঋষির, তাহলে নেরা কখন পাইছে সাক্ষাৎ? নেরা সাক্ষাৎ পান নাই, জীবনে কোনদিন পান নাই। কখন পাইছে? পাহানি নাই। নেরা কখনো সাক্ষাৎ পান নাই কার? কখনোই সাক্ষাৎ পান নাই মন্ত্র দশটা ঋষির। এরপর আসি, সাপ ধরার বায়না আসলে, সাপ ধরার বায়না আসলে বিলাসী কি বলতো? শনি মঙ্গলবারের দোহাই দিত, বলতো শনি মঙ্গলবার সাপ ধরতে হয় না, এই হয় না, সেই হয় না, এগুলো বইলা বইলা বাধা দিত। ঠিক আছে, এরপর আসি, নেরা নেরা মাদুলি কবচ কবচ, একটু খেয়াল করে, মাদুলি কবচ কবরে গেছে, কি করছে? নেরার মাদুলি কবচ কি করছে? কবরে গেছে, এগুলা কোনো কাজ হয় নাই। বিলাসী গল্পে মুঘল সম্রাট, দেখেন বিলাসী গল্পে কোন সম্রাটের কথা বলা আছে? মুঘল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ আছে, মুঘল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ আছে। মশা তেলাপোকার উল্লেখ আছে এই গল্পে, মশা আর তেলাপোকার কথা এই গল্পে উল্লেখ আছে। দেখেন একটু খেয়াল করেন, 10-12 জন দলবল বিলাসীকে আক্রমণ করেছিল, কয়জন? 10-12 জনের দলবল, 10-12 জনের দলবল। এরকম সংখ্যা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এরকম সংখ্যা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে দীর্ঘ সময় কষ্ট করে পড়ানোর জন্য, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসগুলো করে উপকৃত হবা, কারণ তোমার আর বড় বই পড়ার সময় নাই, গল্প পড়ার টাইম নাই। এখন আমি যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এগুলো একটু ভালো করে পড়ো, ইনশাল্লাহ আসবে এখান থেকে প্রশ্ন। বিলাসী গল্পে স্কুলে, স্কুল বলতে বলা হতো বিশ্রী স্কুল, স্কুলকে কি বলা হতো? বিলাসী গল্পে স্কুল বলা হতো বিশ্রী স্কুলকে, কাকে বলা হতো? বিশ্রী স্কুলকে। এরপর আসি, বিলাসী গল্পে বর্ণিত হয়, বিলাসী গল্পে বর্ণিত হয় কি? নেরার মাধ্যমে। বিলাসী গল্প কার মাধ্যমে বর্ণিত হয়? পরীক্ষায় আসে বারবার। বিলাসী গল্প, বিলাসী গল্প কার মাধ্যমে বর্ণিত হয়? বিলাসী গল্প নেরার মাধ্যমে বর্ণিত হয়। বা যদি বলে বিলাসী গল্প কার জবানিতে রচিত হয়, তাহলে বিলাসী গল্প এই নেরার 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 জবানিতে রচিত হয়। এরপর আসি, গল্পে যে সম্রাট প্রসঙ্গ আসে, গল্পে হুমায়ুন প্রসঙ্গ আসছে, কি প্রসঙ্গ আসছে? হুমায়ুন প্রসঙ্গ আসছে। এরপর আসি, দুচুনি শব্দের অর্থ কি? বাঁশের ঝুড়ি। দুচুনি শব্দের অর্থ কি? বাঁশের ঝুড়ি। দোহাই, দোহাই মানা, দোহাই মানা কি? নজির দেওয়া, দোহাই মানা কি? নজির দেওয়া। কাটা দেওয়া মানে কি? বাধা সৃষ্টি করা, কাটা দেওয়া কি? বাধা সৃষ্টি করা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থ, গুরুত্বপূর্ণ শব্দার্থ। এরপর আসি, উক্তি আছে, গল্পে কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে, উক্তিগুলো একটু দেখেন। আছে যেমন, অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড একটা সাপুরের মেয়ে নিকা করিয়া আনিয়াছে, তাহলে এটা কে বলছিল? এটা মূলত আমাদের মৃত্যুঞ্জয়ের চাচা বলছিল। বলছে অকাল কুষ্মাণ্ডটা একটা একটা কি করছে? সে কারে বিয়ে করে আনছে? বলছে অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরে মেয়েকে নিকা করে আনিয়াছে। তা এই নিকা করাটা পাপ হয়েছে, মেলা বড় পাপ, সে বিয়ে করবে কে? অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা করে আনিয়াছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মৃত্যুঞ্জয় সাহেবের চাচার, মৃত্যুঞ্জয় সাহেবের চাচার। কাকে বলছে? মৃত্যুঞ্জয় সাহেবকে বলছে, মৃত্যুঞ্জয় সাহেবকে বলছে মৃত্যুঞ্জয়ের চাচা, মৃত্যুঞ্জয় সাহেবকে বলছে মৃত্যুঞ্জয়ের চাচা। একটু খেয়াল করি। এরপর আসি, এমন করে মানুষ ঠকায় না, এমন করে মানুষ ঠকায় না, উক্তিটি কার? বিলাসীর। বিলাসী বলছে যে মানুষ ঠকায়, যে সাপ খেলা দেখা, যে তাবিজ বিক্রি করে, এগুলো হচ্ছে মানুষ ঠকানো, এগুলো বলছে এমন করে মানুষ ঠকানো ঠিক না। বলছে অন্য পাপ, বাপরে বাপ, এ কি আর প্রায়শ্চিত্ত আছে? বলছে এটা কার কথা? মৃত্যুঞ্জয় সম্পর্কে বলছে, অন্য পাপ, বাপরে বাপ, এ কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্য পাপ, বাপরে বাপ, এ কি আর প্রায়শ্চিত্ত আছে? এটা কার সম্পর্কে বলছে? আমাদের মৃত্যুঞ্জয় সম্পর্কে বলছে। কাগজ তো ইঁদুরও আনতে পারে, এটা মৃত্যুঞ্জয়ের কথা বলছি এর আগে। সবাই দেখেন, সবাই করে, এতে দোষ কি? উক্তিটি কার? মৃত্যুঞ্জয়ের। মানে হচ্ছে এই যে মানুষ ঠকায়, এই মানুষ ঠকানোর কাজটা কি করে? সবাই করে, এতে দোষ কি? এই কথাটা কে বলছে? মৃত্যুঞ্জয় সাহেব বলছে। তারপর একটু খেয়াল করেন, তাহার বয়স 18, তার বয়স কত? 18, তার বয়স কত? 18 কিংবা 28 ঠাউর করিতে পারিলাম না। কার বয়স? এটা বিলাসীর বয়স। কার বয়স? বিলাসীর বয়স। বিলাসীর বয়স 28 না 18, এটা ঠাউর করতে পারে নাই কে?
আমাদের এই নেরা সাহেব। নেরা সাহেব কে ঠাউর করতে পারে নাই? আমাদের নেরা সাহেব ঠাউর করতে পারে নাই। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এরপরে আসি আমরা। বলছে কিছু আমরা উক্তিগুলো শেষ করি। যেমন মাথার উপর দিব্যি রইল। এই যে মৃত্যুঞ্জয় মরার পর নেরাকে বলছে মাথার উপর দিব্যি রইল, তুমি আর কখনো এই কাজ করবা না। ঠিক আছে, মৃত্যুঞ্জয় মরার পর এই নেরার প্রতি বিলাসীর এটা উক্তি ছিল। বিলাসী বলছে কাকে? নেরাকে বলছে, দেখছো তো তোমার বন্ধু কিন্তু সাপের কামড়ে মারা গেছে, তুমি আর এই কাজ করো না, এটা বলছে আর কি। ঠিক আছে, বলছে তুমি আমার মাথায় দিব্যি খেয়ে বলো তুমি আর জীবনে কোনোদিন এই কাজ করবে না। তোমার ভাইয়া আমার স্বামী মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা গেছে, তুমি আর সাপ ধরার কাজ করে না, প্রয়োজনে অন্য কাজ করে খাও। ঠিক আছে, ওকে। এরপর বলছে বাবা আমারে বাবুর সাথে নিকাহ দিয়া আছে জানো। বলছে মানে বিলাসীকে যখন অ্যাটাক করা হয়েছিল গেতিখুরার গ্রাম থেকে, তখন এই আমাদের বিলাসী বলতেছিল যে বাবুরা তোমরা মাইরো না আমারে, বাবা আমারে কি করছে? বাবুর সাথে। তো তোমরা বলো না যে স্বামীকে বলে না বাবু, সোনা বাবু, জাদু, ময়না পাখি, টিয়া পাখি, এরকম বলে না? বলছে এরকম বলছে, বাবা আমারে বাবুর সাথে নিকাহ দিছে জানো মিয়া। তাহলে বাবা আমারে কি করছে? বাবুর সাথে নিকাহ। বাবু বলতে এই জায়গায় ভদ্র মহোদয়কে বোঝানো হচ্ছে, তোমরা যে বাবু বলো ওই বাবু না। ঠিক আছে, বাবা মানে কি করছে? বাবুর সাথে নিকাহ দিয়ে আছে। তাহলে এখানে বাবু হচ্ছে মানে তার হাজবেন্ডকে বলতেছে, সম্মান প্রদর্শন করে যে ভদ্র পুরুষদেরকে বাবু বলা হয়। ঠিক আছে, তার মানে তোমরা বাবু বললে ঠিক আছে, ওইটাও ঠিক আছে। তাহলে এই বিলাসী কি? বিলাসীর উক্তি। এটা কার উক্তি? বিলাসীর উক্তি। দেখো তুমি না আগলালে সে রাত্রে তার আমরা মেরে ফেলতাম। তুমি না আগলালে সে রাত্রে কি করতো? তারা আমারে মেরেই ফেলতো। এটা বলছে কে? এটা আমাদের বিলাসী বলছিল নেরার প্রতি। নেরার সাথে যখন অনেকদিন পর দেখা হয়েছে তখন বলছে যে যে দেবর তুমি যদি না আগলাইতা, নেরা তুমি যদি আমাদেরকে না আগলাইতা, ওই রাইতে আমার গ্রামের মানুষ মাইরেই ফেলতো আমাদের দুইজনরে, তুমি আমাদেরকে আগলাইছিলা। ঠিক আছে, বেবি বাবু সোনা আর কত কি আছে, সে এগুলো বলতে হয় না, পড়াশোনা হয়। ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার। তাহলে ঠাকুর এরা কি করছে? ভয়ঙ্কর জানোয়ার, এসব সাবধানে নাড়াচাড়া করবে। তাহলে এটা কে বলছে? এটা বিলাসী বলছে। কাকে? নেরাকে বলছে যে ঠাকুরপো মানে হচ্ছে যে দেবর আর কি, মানে ওই টাইপের মানে আমাদের নেরা সাহেবকে বলতেছে যে ঠাকুর এরা ভয়ঙ্কর জানোয়ার, মানে সাপগুলাকে বলতেছে, সাপগুলো হচ্ছে ভয়ঙ্কর জানোয়ার, কি করো না? সাবধানে নাড়াচাড়া করো, এরা কি ভয়ঙ্কর জানোয়ার। এটা কে বলছে? এটা আমাদের বিলাসী বলছে। কাকে বলছে? নেরাকে বলছে। এরপর আসি, যাক তাহাদের দুঃখের কাহিনী, যাক তাহাদের দুঃখের কাহিনী, আর বাড়াইবো না, আর কি করবো না? বাড়াইবো না। যার দুঃখের কাহিনী, কার দুঃখের কাহিনী? বিলাসীর দুঃখের কাহিনী। মূলত এগুলো বলতেছিল কে? এই গল্পটা তো পুরোটা নেরার জবানিতে রচনা। এই গল্পটা কার জবানিতে? এই নেরা সাহেবের জবানিতে পুরোটা গল্প রচনা হয়েছে। এর জন্য তিনি বলতেছে আর থাক, তাদের দুঃখ কষ্টের কাহিনী আর বলবো না, আমি আর তোমাদেরকে আর শোনাইবো না, সমস্যা নাই। দেখো এই গল্প থেকে ইদানিং আমরা দেখি বাংলা ফার্স্ট পেপারে বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, এখান থেকে বিভিন্ন শব্দ থাকে। এই শব্দগুলো থেকে আমাদের কি থাকে? এই শব্দগুলো থেকে আমাদের পরীক্ষায় বিভিন্ন শব্দ অর্থ থাকে, বিভিন্ন এই শব্দগুলো থেকে সমাস থাকে, বিভিন্ন এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ থাকে, প্রকৃত প্রত্যয় থাকে। ঠিক আছে, এগুলো আমি ক্লাসে দেখানোর চেষ্টা করব। যেমন বিলাসী শব্দটি কোন সমাস? বিলাসী শব্দটি হচ্ছে বহুব্রীহি সমাস। বিলাস পরায়ণ যিনি, বহুব্রীহি সমাস। বিলাও বোঝায় না, সিও বোঝায় না, বিলাস পরায়ণ যার বা যিনি, এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। পঞ্চমুখ, পঞ্চ শব্দের শুরুতে কি আছে? শব্দের শুরুতে পঞ্চ আর শেষে মুখ, এটা কি দ্বিগু সমাস? না ভাই, পঞ্চমুখ বলতে এটা কি বোঝানো হচ্ছে? তুলনা বোঝানো হচ্ছে। যখন তুলনা বোঝায় তখন সেই পঞ্চমুখ কি হয়ে যাবে? এটা পঞ্চ বোঝায় না, মুখও বোঝায় না, বোঝাচ্ছে কি? পাঁচ মুখে কথা বলে যে, পাঁচ মুখে কথা বলে যে তাকে বলা হয় পঞ্চমুখ, মানে হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে, তাহলে কি বোঝায়? পূর্বপদ এবং পরপদকে না বুঝে যখন নতুন অর্থ বোঝায় তখন তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। হতবুদ্ধ, এটা হত বোঝায় না, বুদ্ধ বোঝায় না, এটা কি? একটা মানে একটা ব্যাবাচক অবস্থা। তাহলে এটা কি? এটা বহুব্রীহি সমাস। এরপর আসি, বিলাসী গল্পে কার জবানিতে রচিত হয়েছে? আমরা জানি বিলাসী গল্পটি আছে নেরার জবানিতে রচনা হয়েছে। বিলাসী গল্পটি কার জবানিতে রচনা হয়েছে? বিলাসী গল্পটি নেরার জবানিতে রচনা হয়েছে। বিলাসী গল্পটি নেরার জবানিতে রচনা হয়েছে।
বিলাসী গল্পটি কার জবানিতে রচনা হয়েছে? নেরার জবানিতে রচনা হয়েছে। এরপর আসি মৃত্যুঞ্জয় শব্দটি কি সমাস? বহুব্রীহি সমাস। মৃত্যুকে জয় করে যে, মৃত্যু বুঝায় না, অঞ্জন বুঝায় না, মৃত্যুকে জয় করে যে মৃত্যুঞ্জয়। ঠিক আছে। মৃতপ্রায় সাধারণ কর্মধারয় সমাস। প্রায় মৃত, প্রায় মৃত। মৃতপ্রায় কি? মৃতপ্রায় হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। পদাঘাত, পদাঘাত কি? তৎপুরুষ সমাস। পদের আঘাত, পদের আঘাত এখানে কি আছে? র এর ষষ্ঠী, র এর কি? ষষ্ঠী, র এর ষষ্ঠী। এখানে র আর এর বিভক্তি আছে, তাহলে পদাঘাত, তাহলে পদের আঘাত, তাহলে কি হবে? ষষ্ঠী বিভক্তি। মন্ত্র 10টা, মন্ত্রের 10টা, এখানে কি আছে? এর আছে, তাহলে এটা কি? তৃতীয় তৎপুরুষ সমাস। এটা কি সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। আমরা জানি মন্ত্রের 10টা, মন্ত্র 10টা, মন্ত্রের 10টা, মন্ত্রের 10টা, এটা তৃতীয় তৎপুরুষ না, এটা ষষ্ঠী তৎপুরুষ হবে। ষষ্ঠী তৎপুরুষ সমাস। মন্ত্রের 10টা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। মন্ত্রের 10টা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ এখানে কি আছে? রয়ের আছে, কি আছে? রয়ের আছে। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। মন্ত্রের 10টা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে একটু আসি সন্ধিতে। দেখেন সম্পত্তি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সংযোগ পতি হবে কি? সম্পত্তি, সরি, সংযোগ পত্তি হবে কি? সম্পত্তি। তিলার্ধ কি হবে? তিল যোগ আর্ধ, তিলার্ধ। পদাঘাত কি হবে? পদ যোগ আঘাত, পদাঘাত। আছে কি? বরঞ্চ, বরম যোগ চ, বরঞ্চ। আছে স্বচ্ছন্দ, সযোগ ছন্দ, স্বচ্ছন্দ। আছে কি? সম্বন্ধ, সম্ভাষণ, সংযোগ ভাষণ, সম্ভাষণ। আছে উদ্বেগ, উদ্যোগ বেগ, উদ্বেগ। ফুলদানি আছে ফুল যোগ দানি, ফুলদানি। সম্ভাষণ, সংযোগ ভাষণ হবে কি? সম্ভাষণ, সম্ভাষণ, সম্ভাষণ। এগুলো কি? এগুলো হচ্ছে সন্ধি, সন্ধি, সন্ধি। এগুলো হচ্ছে সন্ধি। এরপর সে প্রকৃতি প্রত্যয়, যেমন আছে প্রাচীন, প্রাযোগ, আযোগ, চিযোগ, অ। প্রাচীর, প্রাচীর কি হবে? প্রাচীর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রাচীর শব্দের সন্ধি বিচ্ছেদ প্রাযোগ, আযোগ, চিযোগ, র। এই প্রাচীর শব্দে যদি বলা, উপসর্গ আছে কয়টা? প্রাচীর শব্দে উপসর্গ আছে 2টা। প্রাচীর শব্দে উপসর্গ আছে কয়টা? প্রাচীর শব্দে, এই প্রাচীর শব্দে উপসর্গ আছে, উপসর্গ। প্রাচীর শব্দে প্রাচীর শব্দে উপসর্গ আছে কয়টা? উপসর্গ আছে 2টা। কি কি? প্র এবং আ, প্র এবং আ, এই 2টা উপসর্গ আছে। প্রাচীর শব্দে 2টা উপসর্গ আছে। আর হচ্ছে চির, তাহলে এটা কি উপসর্গ? সরি, এটা কি প্রকৃত প্রত্যয়? এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। আসি সাপুরে, সাবযোগ উড়িয়া, সাপুরে, এটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। এরপর আসি জ্ঞাতি, জ্ঞাযোক্তি হবে কি? জ্ঞাতি, জ্ঞাযোক্তি হবে কি? জ্ঞাতি। তাহলে এগুলো হচ্ছে প্রকৃত প্রত্যয়। 3টা কি? প্রকৃত প্রত্যয়, প্রকৃত প্রত্যয়। এগুলো কি? প্রকৃত প্রত্যয়। এরপর একটু আসি, আমাদের এখানে কি আছে? আছে বাগধারা, প্রবাদ, প্রবচন। আছে কি? বাগধারা, বাগধারা। আর একটা হচ্ছে প্রবাদ, প্রবচন। বাগধারা কি কি আছে? যেমন ঠোঁট মানে কাটা দেওয়া, কাটা দেওয়া মানে বাধা দেওয়া, বাধা দেওয়া, বাধা সৃষ্টি করা। তারপর হচ্ছে দোহাই মানা, নজির দেখানো। তারপর হচ্ছে পঞ্চমুখ, পঞ্চমুখ মানে কি? প্রশংসা, প্রশংসিত হওয়া। পাতুরে হওয়া মানে কি? স্তব্ধ হওয়া। তারপর হচ্ছে বুক ফাটা মানে কি? হৃদয় বিদারক। আকুল কুষ্মাণ্ড অর্থ কি? অকর্মণ্য বা অকেজো। এটা কে বলছিল? এই আকুল কুষ্মাণ্ড বলছিল আমাদের এই গীতিখুড়া। এরপর আসি উৎস। আরবি শব্দ আছে, আরবি শব্দ কি কি আসে? আসমানি, নগদ, আসমানি, নগদ, খবর, আদালত, নিকা, কবুল, ফরসত, এগুলো হচ্ছে আরবি শব্দ। আমাদের এই গল্পে কিছু ফার্সি শব্দ আছে, বাগান, হাঙ্গামা, নালিশ, চাকর, দরবারি, দরকারি, কাগজ, দরজা, এগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। সংস্কৃত শব্দ আছে জঙ্গল, মালিন, বাটি, বাতাস, রূপা, বৎসর, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ। অংশীদার শব্দটা হচ্ছে সংস্কৃত এবং ফার্সি দুইটা যোগে মিশ্র শব্দ। এটা কি শব্দ? মিশ্র শব্দ, দুইটা মিলে হয়েছে। ঠিক আছে। এরপর একটু আসি আমরা, আমাদের আছে তৎসম শব্দ আছে ঋণ, ঋষি, ঋণ, ঋষি। তারপর হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ আছে মিত্তির। দেশি শব্দ আছে দিচুনি, কুলু। তারপর হচ্ছে বাংলা শব্দ আছে বাপ, তবে। দেখো এখানে বাপ, বাপ কি হয়? বাপ, একটু খেয়াল রাখো সবাই শিক্ষার্থীরা, বাপ শব্দটি হচ্ছে বাংলা শব্দ, তবে বাবা কিন্তু আবার তুর্কি শব্দ। বাবা কি শব্দ? তুর্কি শব্দ। ভাই, বোন, সোনা, বাটি, খা, কুড়ি, ফুল, এগুলো হচ্ছে কি শব্দ? এগুলো শব্দ হচ্ছে আমাদের বাংলা শব্দ। ফুলদানি, তবে ফুলদানি শব্দটি এখানে ফুল আর হচ্ছে দানি, দানি শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। দানি শব্দটি কি শব্দ? ফার্সি শব্দ। কিন্তু ফুল শব্দটি কি শব্দ? ফুল শব্দটি হচ্ছে বাংলা শব্দ। এরপর পর্তুগিজ শব্দ আনারস, আনারস,
জানালা, আনারস, জানালা, বারান্দা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আনারস, আনারস, জানালা, এগুলো কি শব্দ? আনারস, জানালা, বারান্দা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। তারপর আসে উচ্চারণ। উচ্চারণ থেকে দেখো কি কি প্রশ্ন আসে। বিলাসী শব্দের উচ্চারণ কি হবে? বিলাসী শব্দের উচ্চারণ বিলাসী। মৃত্যুঞ্জয় শব্দের মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়। তারপর হচ্ছে গৃহিণী, আমরা জানি দীর্ঘিকার দিয়ে কোনো গৃহিণী, এখানে দেখো দীর্ঘিকার দিয়ে নয়, দীর্ঘিকার নেই। আমরা জানি উচ্চারণের নিয়মে কোনো মূর্ধন্য বলে কোনো কিছু নাই, সবই দন্তন্য। আর দীর্ঘিকার রসিকার বলে কোনো কিছু নাই, সবই রসিকার। গৃহিণী বানানের উচ্চারণ কি হবে? গৃহিণী। অন্ন, এখানে ন কারণ অন্ন। ক্ষুধা, আমরা জানি ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারণ করে, আর কেউ যদি শব্দের শেষে উচ্চারণ থাকে বা মাঝে থাকে সেখানে কজক হসন্ত, কজক খ হয়। যেমন ক্ষুধা হবে কেউ ক্ষুধা, ঠিক আছে। আত্মহত্যা, আত্মহত্যা। মৃত্যুর, মৃত্যুর, এভাবে হবে মৃত্যুর উচ্চারণ। তারপর সে গ্রীষ্ম, গ্রীষ্ম। ঘন্টা, এখানে মূর্ধন্য আছে কিন্তু এখানে হবে দন্তন্য আছে। মিস্ত্রি, মন্ত্র বা সিদ্ধি, তাহলে মন্ত্র শব্দের উচ্চারণ কি হবে? মন্ত্র, সিদ্ধ, ঠিক আছে। আমাদের এখানে দন্তস্ব হবে না, হবে তালবস্য। মনিরাজ, এখানে হবে কি? মনিরাজ। আমরা জানি আদ্য অয়ের নিয়ম অনুযায়ী শব্দের শুরুতে যদি অ থাকে এবং অ এর পরে যদি রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, রফালা, জফালা কেউ থাকে, সেক্ষেত্রে এই রসিকারটা কি হবে? এখানে থাকার কারণে এর প্রথম অটার এখানে একটা ও হবে। কি হবে? ও হবে। তার মানে হবে মনিরাজ। সন্ধান হবে কি? সন্ধান। আচ্ছা, জ্ঞান, জ্ঞান শব্দের উচ্চারণ কি হবে? এইভাবে হবে জ্ঞান। আবৃত্তি শব্দের উচ্চারণ কি হবে? আবৃত্তি, আবৃত্তি। ওকে, এরপর আমরা আসি মানব কল্যাণ। এই মানব কল্যাণ আসার আগে তোমাদের জন্য রয়েছে 30 সেকেন্ড বিরতি। 30 সেকেন্ড। প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলো বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরতি ছিল। এখন আসি, আমরা অনেক শিক্ষার্থীরা আছি যারা আমরা গুচ্ছকে টার্গেট নিয়ে পড়ছি, যে গুচ্ছর জন্য আমরা গুছিয়ে একটি প্রস্তুতি নিতে চাচ্ছি। তোমাদের জন্য আমি বলি, আমাদের জন্য একটা গুচ্ছ স্পেশাল ব্যাচ আছে, যেখানে গুচ্ছ কম্বো ব্যাচ, সেখানে বাংলা পড়ানো হবে। কি কি পড়ানো হবে দেখো একটু। আমরা তোমাদেরকে বাংলা পড়াবো, ইংরেজি পড়াবো এবং সাধারণ জ্ঞান তোমাদেরকে আমরা পড়াবো। বাংলার জন্য আমি বরাবরের মতো রাশিদুল ইসলাম তোমাদের ভাইয়া যুক্ত আছি তোমাদের সাথে। তোমাদের জন্য জিকের জন্য মিহির জিকে বইয়ের লেখক, আমাদের সহযোগী লেখক অর্ণব আহমেদ ফাহিম এবং অদম্য বইয়ের রাইটার অর্ণব আহমেদ ফাহিম স্যার আছেন তোমাদের জন্য জিকে ক্লাস নিয়ে। জিকে ক্লাসে সম্পূর্ণ দায়িত্বে থাকবেন আমাদের এই অর্ণব আহমেদ ফাহিম স্যার। এবং ইংরেজির জন্য আমাদের আমির ভাই আছেন আপনাদের সাথে, যিনি কিনা দীর্ঘ 13 বছর যাবত আপনাদেরকে ইংরেজি সহায়তা করে আসছে। আপনাদের জন্য ইংরেজির জন্য আছেন আমাদের আমির স্যার। তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা সাবজেক্টে আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন মাত্র এখন অফার প্রাইজে। এখন যদি কেউ ভর্তি হন গুচ্ছের জন্য, এখন থেকে যদি কেউ ভর্তি হয়ে থাকেন, আমাদের 1500 টাকার কোর্স ফি মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবেন। মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবেন। এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য 7 তারিখ পর্যন্ত, আগামী মাসের মানে এই মাসের 7 তারিখের মধ্যে যদি কেউ আমাদের জিএসটি ব্যাচে, জিএসটি কম্বো ব্যাচে কেউ ভর্তি হতে চান, আপনাদের জন্য কোর্স ফি মাত্র 999 টাকা। যদি কেউ ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন 01814443392।
0181443392 এই নাম্বারে আপনারা 1000 টাকা মানে 999 টাকা পাঠিয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পাঠিয়ে আপনি আমাকে জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ দিবেন। আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড দিয়ে দেওয়া হবে। আমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা বিষয়ে আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে পড়াবো আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। যারা জাবিতে পরীক্ষা দিবেন জাবির জন্য আমরা স্পেশাল ক্লাস নেব, যারা রাবিতে পরীক্ষা দিবেন রাবির জন্য আমরা স্পেশাল ক্লাস নেব, যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য আমরা কিন্তু গাইডলাইন দিয়ে পড়াবো, একদম টপিক বেস ধরে ধরে পড়াবো এবং ইউনিভার্সিটি কোশ্চেনগুলো বেস করে পড়াবো। তো একটু খেয়াল করেন, যারা যদি ভর্তি হতে চান আমাদের এই 3টা কোর্স একসাথে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, 3টা আলাদা আলাদা কোর্স, আমাদের 1500 টাকা। যদি কেউ একসাথে আমাদের এই কম্বো ব্যাচে যেহেতু আমরা অফারটা দিচ্ছি মাত্র 999 টাকা, আপনারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন। অনেক শিক্ষার্থী আছে যে ভাইয়া আমি গুচ্ছর জন্য পড়তে চাই, ভাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে চাই, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কি হলো না, হবে কি হবে না জানি না, কিন্তু আমি এখন থেকে একটু গুছিয়ে প্রস্তুতি নিতে চাই, তারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। আমাদের খুব শীঘ্রই আমরা ক্লাসগুলো শুরু করবো ইনশাল্লাহ, আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। তো তোমরা যদি চাও আমার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই জিএসটি টার্গেট ব্যাচে। তো সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই তোমাদের সামনে হাজির হব আমাদের এই কোর্সটি নিয়ে। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও ইন্ডিভিজুয়ালি, তোমরা যদি কেউ সদিচ্ছায় ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ওকে, আমরা আসি আমাদের আলোচনায়। আমরা এখন আলোচনা করব মানব কল্যাণ। কি নিয়ে আলোচনা করব? মানব কল্যাণ। কি নিয়ে আলোচনা করব? মানব কল্যাণ। হৃদয় লাইটেনিং পোর্টটা দিও, ক্যামেরা চার্জ দাও। হৃদয় ক্যামেরা চার্জ দাও, শেষ হয়ে যাবে। মানব কল্যাণ একটু খেয়াল করি। মানব কল্যাণ কার লেখা? আবুল ফজলের লেখা। মানব কল্যাণ কার লেখা? আবুল ফজলের লেখা। তাহলে একটু খেয়াল করি, এই আবুল ফজল জন্মগ্রহণ করেন কোথায়? একটু খেয়াল করেন, আবুল ফজল জন্মগ্রহণ করেন কোথায়? আবুল ফজল জন্মগ্রহণ করেন কোথায়? সবাই একটু কমেন্ট করে জানান। আবুল ফজল জন্মগ্রহণ করেন 1903 সালে 1 জুলাই এবং তিনি মৃত্যুবরণ করেন 1983 সালে, মাত্র 80 বছর বেঁচে ছিলেন। তিনি 4 মে মৃত্যুবরণ করেন। তার প্রকাশিত কিছু গ্রন্থ আছে, যেমন জীবন পথের যাত্রী। পরীক্ষা একবার প্রশ্ন আসছে, জীবন পথের যাত্রী উপন্যাসটি কার লেখা? জীবন পথের যাত্রী উপন্যাসটি হচ্ছে আমাদের এই আবুল ফজলের লেখা, আবুল ফজলের লেখা। এর পাশে রাঙা প্রভাত, রাঙা প্রভাত উপন্যাসটি কার লেখা? রাঙা প্রভাত উপন্যাসটি আমাদের এই আবুল ফজলের লেখা। এর পাশে চৌচির, এটা একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, চৌচির। এই চৌচির উপন্যাসটি কার লেখা? এই আবুল ফজলের লেখা। মাটির পৃথিবী, এটা হচ্ছে গল্প গ্রন্থ, এটা হচ্ছে গল্প গ্রন্থ। তার একটাই গল্প গ্রন্থ, বিখ্যাত গল্প গ্রন্থ, নাম হচ্ছে মাটির পৃথিবী। 1947 সালে দেশভাগের সময় প্রকাশিত হয়েছিল। এই গল্প গ্রন্থটা প্রকাশ করেন আমাদের এই আবুল ফজল, আবুল ফজল। ওকে, এরপর আমাদের এই মৃত্যুর দেখেন, মৃত্যের আত্মহত্যা গল্পটি, মৃত্যের আত্মহত্যা এটা হচ্ছে আমাদের আয়েশা আবুল ফজলের শ্রেষ্ঠ। আমাদের একটু খেয়াল করি, আবুল ফজলের শ্রেষ্ঠ গল্প। এটা কার লেখা? মৃত্যের আত্মহত্যা গল্পটি, গল্প গ্রন্থটি কার লেখা? মৃতের আত্মহত্যা গল্পটি কার লেখা? মৃতের আত্মহত্যা গল্পটি আমাদের আবুল ফজলের লেখা, আবুল ফজলের লেখা। মৃতের আত্মহত্যা গল্পটি কার লেখা? আবুল ফজলের লেখা। তারপর আসি সংস্কৃতির, দেখেন সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, সমাজ সাহিত্য রাষ্ট্র, শুভবুদ্ধি, তারপর হচ্ছে সমকালীন চিন্তা, রেখাচিত্র, দিনলিপি, এগুলো কার লেখা? এগুলো হচ্ছে আমাদের আবুল ফজলের লেখা। মনে রাখবেন সফরনামা, পরীক্ষা আসতে পারে, সফরনামা কার লেখা? সফরনামা আবুল ফজলের লেখা। দুর্দিনের দিনলিপি কার লেখা? আবুল ফজলের লেখা। প্রকৃত ও প্রত্যঙ্গ, প্রদীপ ও প্রত্যঙ্গ, এগুলো এটা কার লেখা? এটা খুব চমৎকার একটা কবিতা, মানে প্রবন্ধ। আমি এই প্রবন্ধটা পড়ছি, প্রদীপ ও প্রত্যঙ্গ, খুব চমৎকার। এই গল্পটা আপনারা একটু পড়বেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, যদি সুযোগ হয় তাহলে পড়েন। এরপর আসি এই আমাদের এই মানব কল্যাণ থেকে গুরুত্বপূর্ণ কিছু আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা শিখবো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং কিছু সংক্ষিপ্ত আমাদের যেমন একটু খেয়াল করি, মনীষা শব্দের অর্থ বুদ্ধি, প্রতিভা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা শব্দার্থগুলো একটু দেখবো। গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো একটু দেখবেন। এখানে শুভবুদ্ধি আছে, শুভবুদ্ধি, তারপর হচ্ছে সংকীর্ণতা, তারপর হচ্ছে গোড়ামি, একটু খেয়াল করেন, রেশ নালা, একটু খেয়াল করেন। তাহলে একটু খেয়াল করেন, এই যে আমরা বললাম
অনুগৃহীত অনুগৃহীত, এই যে এই শব্দার্থগুলো একটু আপনারা পড়বেন। গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ আছে আমাদের, মূলত মানব কল্যাণ থেকে পরীক্ষা প্রশ্ন আসলে এই পারিভাষিক শব্দগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। রিলিফ, রেড ক্রস, তারপর হচ্ছে রেশনাল, তারপর হচ্ছে ইউনিট, তারপর হচ্ছে রেড ক্রস, হিউম্যান রাইটস, তারপর হচ্ছে হিউম্যানিটি, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে আপনারা কি করবেন, এই এই পারিভাষিক শব্দগুলোর বাংলাটা একটু জেনে নেবেন কষ্ট করে। আশা করি এখান থেকে এর মধ্যে থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা আসি মাসি পিসি। আমরা একটু আসি মাসি পিসি। মাসি পিসি, মাসি পিসি, একটু সবাই আসি মাসি পিসিতে। মাসি পিসিতে আমরা দেখি মানিক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই। এখানে মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে গল্পকার, তিনি প্রচুর গল্প লিখছেন, গল্পগুলো তার বিখ্যাত গল্প। যেমন একটু খেয়াল করেন, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে? 19 মে 1908 সালে তিনি জন্মগ্রহণ করেন। দুমকা জেলায় দুমকা জেলায় সাঁওতাল পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সাঁওতাল পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। সাঁওতাল পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 3 ডিসেম্বর। আজকে আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস নিচ্ছি। আজকে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস। সবাই আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্য 30 সেকেন্ড নীরবতা পালন করি। আমাদের আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় কাকতালীয়ভাবে মানিক বন্দ্যোপাধ্যায়কে পড়াচ্ছি। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। 30 সেকেন্ড এই মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস নিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকে মৃত্যু দিবস। এই মৃত্যু দিবস উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা একটু শেয়ার করেন। স্যার কি ছেঁকা খাইছেন? নাউজুবিল্লাহ, স্যার এইসব প্রশ্ন করতে হয়? ছেঁকা কি খাওয়ার জিনিস? আমার চেহারা দেখলে কি এটা মনে হয়? তোমার কোন অ্যাঙ্গেলে মনে হলো যে আমার চেহারা দেখলে মনে হয় যে আমি ছেঁকা খাইছি? তোমরা স্যার এইসব প্রশ্ন করো? পাইছো আমার অনলাইনে বইলা? হ্যাঁ বেটা, ক্লাসে আয়, ক্লাস কর। উল্টাপাল্টা কমেন্ট করে খালি স্যার রে। স্যার কি আপনার ভাই হয় নাকি? এসব কি কমেন্ট? থ্যাংক ইউ ভাইয়া। সেকা কি খাওয়ার জিনিস বেটা? শীতের দিনে শীতের পিঠা খাবো, এখন সেকা খাওয়ার সময়? ঠিক আছে, 9 ডিসেম্বর কে মারা যান? 9 ডিসেম্বর কলকাতায় 1956 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবা মার নামগুলো একটু দেখবেন। তার প্রত্যেক নাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক নামটা আপনার পরীক্ষা প্রশ্ন আসতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বারবার বলছি, এটা একটু দেখবেন। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম ছিল মানিক। মানিক একটু খেয়াল করেন, মানিক সহ সম্পাদক ছিলেন কোন পত্রিকার? মানিক সহ সম্পাদক ছিলেন বঙ্গশ্রী পত্রিকায়। বঙ্গশ্রী পত্রিকায়। একটু খেয়াল করেন, যুগ্ম সম্পাদক ছিলেন প্রগতি লেখক সংঘের। প্রগতি লেখক সংঘের কি ছিলেন? যুগ্ম সম্পাদক ছিলেন। কবি 48 বছর বেঁচে ছিলেন। কত বছর বেঁচে ছিলেন? 48 বছরে বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি রচনা করেছেন 40টা উপন্যাস, 300-রও উপর ছোট গল্প তিনি রচনা করেছেন। তিনি 48 বছরে 40টা উপন্যাস এবং 300 প্লাস, 48 বছরে তিনি কি করছেন? 40টা আপনাদের জন্য উপন্যাস লেখা গেছে, উপন্যাস, এবং 300 ছোট গল্প লিখছে। যদি তিনি বাইচা থাকতো, খবর ছিল তোমাদের। একটু খেয়াল করো। তারপরে দেখো, আমরা জানি যে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। মাসি পিসি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। ওকে, এরপর একটু আসি উপন্যাস। সবাই একটু আসি উপন্যাস, লিখেন উপন্যাস। সবাই একটু লিখবেন উপন্যাস। উপন্যাসগুলো মনে রাখবো কিভাবে? উপন্যাসগুলো মনে রাখার জন্য টেকনিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায় তো 40টা উপন্যাস লিখছে। 40টা উপন্যাস তো আপনি চাইলেও মনে রাখতে পারবেন না। এগুলো মনে রাখার একটা টেকনিক, গুরুত্বপূর্ণ কয়েকটা উপন্যাসের নাম মনে রাখার টেকনিক বলে দেই। যে জননী জননী দিবারাত্রি জেগে, জননী কি করছে একটু খেয়াল করেন। জননী দিবারাত্রি জেগে পদ্মা নদীর মাঝির সাথে হলুদ নদী সবুজ বনের গল্প করছিল। এমন সময় মাঝির কাছে শুনতে পায়, এমন সময় মাঝির কাছে শুনতে পায়, এমন সময় মাঝির কাছে সে শুনতে পায় সোনার চেয়েও দামি পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা
শহরবাসের ইতিকথা। তাহলে দেখেন এখানে আমি কি কি বললাম, যে জননী, জননী দেখেন জননী দিবারাত্রি জেগে, আমার গল্পটা একটু শোনেন। জননী দিবারাত্রি জেগে পদ্মা নদীর মাঝির সাথে হলুদ নদী সবুজ বনের গল্প করছিল। এমন সময় মাঝির কাছে শুনতে পায় সোনার চেয়ে দামি পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা শহরবাসের ইতিকথা। এই গল্পটি শুনতে পায়। এখানে দেখেন জননী নামে তার একটা উপন্যাস আছে। কি আছে? জননী নামে তার একটা উপন্যাস আছে। দিবারাত্রি কাব্য, দিবারাত্রি কাব্য নামে তার একটা উপন্যাস আছে। উপন্যাসের নাম হচ্ছে দিবারাত্রি কাব্য। এই যে দিবারাত্রি কাব্য। তারপর দেখেন পদ্মা নদীর মাঝি নামে তার একটা উপন্যাস আছে। পদ্মা নদীর মাঝি নামে একটা উপন্যাস আছে। হলুদ নদী সবুজ বন নামে তার একটা উপন্যাস আছে। হলুদ নদী সবুজ বন, যে হলুদ নদী সবুজ বন নামে তার একটা উপন্যাস আছে। সোনার চেয়েও দামি, এই যে সোনার চেয়েও দামি, এই যে সোনার চেয়ে দামি নামে একটা উপন্যাস আছে। পুতুল নাচের ইতিকথা তার নামে উপন্যাস আছে। শহরবাসের ইতিকথা, ইতিকথার পরের কথা, এগুলো তার নামে উপন্যাস আছে। তাহলে আমাদের এই মানিক সাহেব যে উপন্যাসগুলো লিখছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হচ্ছে এগুলো। 40টা তিনি উপন্যাস লিখছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হচ্ছে এগুলো। 300+ ছোট গল্প লিখছে, ঠিক আছে। ওকে, তার মধ্যে আপনাদের জন্য একটা আছে, সেই একটা গল্পই আপনারা পড়ছেন। ওকে, এরপর আসি, সবাই একটু খেয়াল করি। তার নাটক লিখছে তিনি একটা। নাটক লিখছে কয়টা? একটা। তিনি একটা নাটক লিখছে, নাটকটার নাম হচ্ছে ভিটে মাটি। কি আছে? ভিটে মাটি। তার নাটকের নাম কি? ভিটে মাটি। পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে? পরীক্ষা প্রশ্ন আসবে যে এই মানিক বন্দ্যোপাধ্যায় নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নাটক নয়? নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নাটক নয়? নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নাটক নয়? আমি এই পর্যন্ত 3টা ম্যারাথন ক্লাস নিছি। এই 3টা ম্যারাথনের উপরে আমি আগামী ক্লাসে সলভ ক্লাস নিব, মানে প্রশ্ন সলভ ক্লাস নিব। এই 3টা ম্যারাথনের উপরে আমি আগামী ক্লাসে প্রশ্ন সলভ ক্লাস নিব। যারা যারা আছেন টপ 100 এমসিকিউ সলভ ক্লাস হবে আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে। যারা যারা আছেন সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করেন। আর এর আগে যে 2টা লেকচার আমরা ক্লাস দিছি ম্যারাথন ক্লাস, এই ক্লাসগুলো করবেন। আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে আমি আপনাদের সামনে হাজির হব এমসিকিউ সলভ সিরিজ ক্লাস নিয়ে, ঠিক আছে। 3টা ম্যারাথনের একটা এমসিকিউ সলভ ক্লাস। ওকে, এরপর আসি গল্পের গ্রন্থ। তার গল্প গ্রন্থগুলোর মধ্যে আছে অচ্ছিমামি আছে, প্রাগ ইতিহাস আছে, সরস্বীপ আছে, সমুদ্রের স্বাদ আছে, হলুদ পোড়া, হারানোর হারানো হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী। এই সবগুলো গল্পই আমার পড়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, যেহেতু বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হওয়ার কারণে এই সবগুলো গল্পই আমার পড়া হয়েছিল। মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সামগ্রী আমার কাছে আছে, আমি পড়ছি, খুবই ভালো চমৎকার গল্প লিখছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, এরপর আসি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আমরা একটু প্রশ্নগুলো একটু দেখি। আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায় একটু খেয়াল করি। মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি গল্পে আমাদের দেখি খুঁটিনাটি গল্পগুলো একটু খেয়াল করেন। খুনসুটি রেখে খুনসুটি রাখো দেখি দেখি কৈলাস তোমার, একটু খেয়াল করো। খুনসুটি রাখো দেখি তোমার, মানে খুনসুটি রাখো কৈলাস তোমার, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাসির। সালতি শব্দের অর্থ কি? সালতি শব্দের অর্থ হচ্ছে শাল কাঠের নির্মিত তাল কাঠের সরু ডিঙি নৌকা। তাল কাঠের সরু ডিঙি নৌকা। তবে একটু খেয়াল করেন, খালের উপর পুলটি তৈরি হয়েছে কিসের? খালের উপর পুলটি তৈরি হয়েছে কংক্রিটের। খালের উপর পুকুরটি কিসের তৈরি? কংক্রিটের তৈরি। দেখেন একটু, পারে খড় তোলা হচ্ছে কোথা থেকে? সালতি থেকে। পারে খড় তোলা হচ্ছে কোথা থেকে? সালতি থেকে। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে, এই উক্তিটি কার? মাসির। কাকে বলছিল? বলছিল আমাদের এই আল্লাদির জামাইকে। কাকে বলছিল? আল্লাদির জামাইকে। ফের আসুক মানে আবার আসুক জামাই, সমস্যা নাই, জামাইকে আমরা আদরে রাখবো, ঠিক আছে। এই কথা বলছে কে? মাসি। অনেকদিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে কে? বুড়ো রহমানের মেয়ে। বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে? শ্বশুর বাড়িতে মারা গেছে। কে মারা গেছে? শ্বশুর বাড়িতে বুড়ো রহমানের মেয়ে মারা গেছে। মাসি পিসি মুখ চাওয়া, একটু খেয়াল করেন, মাসি পিসি মুখ চাওয়া চাই রে কয়েকবার কৈলাসের মুখের যোগুর মামলা করার কথা শুনে। তাহলে যোগুর মামলা করা, যোগু সাহেব কি করবে? মামলা করবে। তার বউ নিয়ে আটকা রাখছো মিয়া, ফাজলামি করো, মামলা করবে। কে মামলা করবে? আমাদের এই কৈলাসের মুখে যোগুর মামলা করার কথা শুনে মাসি পিসি একজনের মুখে আরেকজন তাকাইছিল। একজনের মুখের দিকে আরেকজন তাকাইছিল কেন? কারণ এই যোগুর মামলার কথা শুনে, যোগুর মামলার কথা শুনে। এরপর আসি আল্লাদির বাবা একটু খেয়াল করেন, আল্লাদির বাবা কোনো মতে ঠেকে আছে। কি ঠেকে আছে? দুর্ভিক্ষ। আল্লাদির বাবা কোনো মতে ঠেকেছিল। আল্লাদির বাবা কোনো মতে ঠেকেছিল কেন? দুর্ভিক্ষতে। এরপর আসি মরণ ঠেকাতে মাসি পিসি ফুরিয়ে এসেছিল জীবন শক্তি।
মরণ ঠেকাতে মাসি পিসির কি ফুরে আসছিল? জীবন শক্তি ফুরে আসছিল। মাসি এবং পিসি বাপের বাড়ি নিয়ে অহংকার করত। মাসি এবং পিসি দুজনে কি করত? তাদের বাপের বাড়ি নিয়ে খুব বেশি অহংকার করত, খুব বেশি কি করত? অহংকার করত। ওকে, এরপর একটু আসি। এরপর মাসি পিসি পাগল করে তুলেছে কে? গোকুল। মাসি পিসিকে পাগল করে তুলেছে কে? গোকুল। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মাসি পিসিকে পাগল করে তুলছে কে? এই গোকুল। এরপর দেখেন মাসি পিসি গতকাল উপোস করেছে কার জন্য? শুল্ক পক্ষের একাদশীর জন্য। শুল্ক পক্ষের একাদশীর জন্য মাসি পিসি কি করছে? উপোস করছে। কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল কয়জন? কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল 3 জন। এটা পরীক্ষা আসতে পারে। কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল কয়জন? 3 জন। পথের পাশে কাঁঠাল গাছের ছায়ায় গুপটি মেরে আছে কে? গুপটি মেরে আছে 3-4 জন। পথের কাছে একটু খেয়াল করেন, পথের পাশে কাঁঠাল গাছের ছায়ায় গুপটি মেরে আছে কয়জন? 3 জন। ওই যে গোকুলের সাথে আসছে পেয়াদা। এরপর আসি দেখেন, কাপড় ছেড়ে আসি কানাই। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাসির। কানাইরে কি বলছে? যে কাপড় ছেড়ে আসি, বইলা যে রান্না নিয়ে আসছে, ঠিক আছে, কাটারি নিয়ে আসছে। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। স্টার দিয়ে রাখেন, আসতে পারে। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। এই পত্রিকায় 1352 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় এবং 1946 খ্রিস্টাব্দে মার্চ মাসে এই গল্পটি প্রকাশিত হয়। পরে কি খেয়াল করেন, পরে মাসি পিসি গল্পটি সংকলন করা হয় 1946 সালে খ্রিস্টাব্দে অক্টোবর মাসে পরিস্থিতি গল্পগ্রন্থে। পরিস্থিতি গল্পগ্রন্থে পরবর্তীতে কি করা হয়? এই গল্পটাকে স্থানান্তর করা হয়, বা গল্পগ্রন্থে এই গল্পটাকে স্থান দেওয়া হয়। ওকে, এরপর আসি। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের কথা ফুটে উঠেছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় দুইজন দার্শনিক ফলিত হয়েছে, মার্কস এবং ফ্রয়েডের। মার্কস এবং ফ্রয়েড হচ্ছে কাম ভাষণা, আর হচ্ছে মার্কস হচ্ছে মার্ক্সবাদী। এই মার্ক্সবাদী এবং ফ্রয়েডের দুইটা দৃশ্য ফুটে উঠেছে এই মাসি পিসি গল্পে। এরপর আসি, মাসি পিসি গল্পে কেন কাচারি বাড়িতে যেতে রাজি হননি? আল্লাদির নিরাপত্তার কথা ভেবে মাসি পিসি কাচারি বাড়িতে রাতের বেলা যাইতে রাজি হন নাই। মাসি পিসি গল্পে পাশুটে শব্দের অর্থ কি? পাশুটে শব্দের অর্থ হচ্ছে ছাই বর্ণ। পাশুটে শব্দের অর্থ কি? ছাই বর্ণ। মাসি পিসি গল্পে শকুনকে কিসের প্রতীক রূপে দেখা হয়েছে? মনন্তরের দৃশ্য হিসাবে দেখা হয়েছে। একটু খেয়াল করি, মাসি পিসি গল্পে শকুন হচ্ছে মরণ, আমরা বলি না এই যে 76-এর মনন্তর, এই মনন্তরের প্রতীক হিসাবে দেখা হয়েছে। মাসি পিসি গল্পে শকুনকে কিসের প্রতীক হিসাবে দেখা হয়েছে? শকুনকে দেখা হয়েছে মনন্তর, এই যে 76-এর মনন্তর থাকে না, এরকম মনন্তরের প্রতীক হিসাবে দেখা হয়েছে, মনন্তরের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। এরপর আসি, মাসি পিসি গল্পে খলনায়ক চরিত্রটি কার? খলনায়ক চরিত্রটি ছিল গোকুলের। কার ছিল? গোকুলের। তারপর আসি, মাসি পিসি বর্ণিত অনুযায়ী মাসির শাশুড়ি ননদ কিসের মতো ছিল? বাঘের মতো ছিল। মাসি পিসি গল্পে এই যে মাসির শাশুড়ি কেমন ছিল? মাসির শাশুড়ি ননদ ছিল বাঘের মতো। কেমন ছিল? বাঘের মতো। মানে তাদের শ্বশুর বাড়ির, মানে বলে না শ্বশুর বাড়ি খারাপ, মেয়েরা দেখবেন শ্বশুর বাড়ি মানুষ দেখতে পারে না। আপনারা যারা আছেন দেখবেন শ্বশুর শাশুড়ি আপনাদের ভাল লাগে না। আপনাদের বাপের বাড়ির মানুষ রিক্সাওয়ালা ভাল লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ি দেখলে আপনার ভাল লাগবে না। তো আমাদের এই মাসি পিসির গল্প আমরা একই জিনিস পাই, যে তার শাশুড়ি এবং ননদকে দেখলে কার মতো লাগে? বাঘের মতো মনে হয়। তারপর দেখেন, আল্লাদি কত মাসের গর্ভবতী ছিল? আল্লাদি 4 মাসের গর্ভবতী ছিল। সালতি বলতে কি বোঝানো হয়েছে? তাল কাটে সরু নৌকাকে বোঝানো হয়েছে। কি কাটের? তাল কাটে সরু নৌকাকে বোঝানো হয়েছে। সালতি বলতে কি বোঝানো হয়েছে? সালতি বোঝে তাল কাটে সরু নৌকাকে বোঝানো হয়েছে। তাল কাটে সরু নৌকাকে বোঝানো হয়েছে। এরপর একটু আসি, গুরুত্বপূর্ণ শব্দার্থ বা টিকা। এই শব্দার্থ বা টিকাগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন। যেমন আছে এখানে মুফতে মাগনা, ঠিক আছে। মুফতে মানে কি? মাগনা। সালতি মানে হচ্ছে শাল কাঠে নির্মিত নৌকা। বারবার বলছি এটা, তারপর যদি ভুল করেন, এটা পরীক্ষা আসছে এর জন্য বারবার লিখছি, যদি পরীক্ষা ভুল করেন তাহলে খবর আছে। কাটারি শব্দের অর্থ কি? কাটবার অস্ত্র। পাশুটি শব্দের অর্থ কি? ছাই বর্ণ। এটা আছে, একবার দিছি। পাশুটি শব্দের অর্থ কি? পাশুটি শব্দের অর্থ হচ্ছে ছাই বর্ণ। পাশুটি শব্দের অর্থ হচ্ছে ছাই বর্ণ। গল্পে পাশুটি শব্দের অর্থ হচ্ছে ছাই বর্ণ। পাশুটি শব্দের অর্থ কি? ছাই বর্ণ। তারপর আসি,
মুদ্রা কথা, মুদ্রা কথা মানে হচ্ছে আসল কথা বা সার কথা। মুদ্রা কথা মানে হচ্ছে আসল কথা বা কাজের কথা। আসল কথা, সার কথা বা কাজের কথা। ব্যামক্কা শব্দের অর্থ কি? স্থান বহির্ভূত অসঙ্গতি। তারপর হচ্ছে যেচে পড়ে। যেচে পড়ে মানে কি? নিজ থেকে বা নিজের ইচ্ছায়। আমরা বলি না যেচে পড়ে আমার সাথে তর্ক করতে এসো না। যেচে পড়ে মানে কি? নিজের ইচ্ছা আমার সাথে তর্ক করতে এসো না। খপর মানে কি? খবর মানে হচ্ছে খবর। খপর মানে খবর, ঠিক আছে? এবার সরগর মানে কি? রপ্ত, মুখস্থ বা অভ্যস্ত। খুশি গুটিসুটি মানে কি? গুটিসুটি মানে হচ্ছে ঝড় সর। গুটিসুটি মানে কি? ঝড় সর। আপনাদের উপস্থিতি বলতেছে আজকে আপনাদের আর ক্লাস নেওয়ার সুযোগ নাই। আপনাদের অনেক ক্লান্ত হয়ে গেছেন, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। তো আজকে মনে হয় আমাদের এইখানেই গুটিসুটি মেরে আমাদের একটু বিদায় নেওয়া উচিত। কারণ আমার মনে হয় না যে এত অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস কন্টিনিউ করি। তো যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে আমি বলবো আপনারা সম্ভব হলে এখনই, কারণ তো নিশ্চয়তা নাই ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে কি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন না? অবশ্যই আপনাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে গুছিয়ে এখন থেকেই পড়তে হবে। কি করতে হবে? গুছিয়ে এখন থেকেই পড়তে হবে। যেহেতু গুছিয়ে পড়বেন তাহলে কাদের সাথে পড়বেন? গুছিয়ে পড়বেন আমাদের সাথে। আমরা আপনাকে গুছিয়ে পড়াবো। আমরা আপনাকে দায়িত্ব নিয়ে পড়াবো। তো আমাদের সাথে এক্সপার্ট টিচাররা আছেন, আপনারা সবাই জানেন। সাধারণ জ্ঞানের জন্য বর্তমান সময়ে কিংবদন্তি একজন শিক্ষক, নাম হচ্ছেন আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার। যারা আপনারা কম বেশি অনলাইনে ক্লাস করেন, অফলাইনে ক্লাস করেন, তারা সবাই জানেন যে আমাদের এই অর্ণব স্যার জিকের জন্য আমরা বলতে পারি, জিকের জন্য যদি বলা হয় যে আমাদের বর্তমান সময় বেস্ট টিচারদের মধ্যে একটা ক্যাটাগরি করা হয়, টপ 3 এর মধ্যে একজন থাকবেন বা টপ 1 এর মধ্যে আমি বলতে পারি। নিঃসন্দেহে তিনি একজন স্মার্ট এবং সুদর্শন মানুষ এবং সুদর্শনভাবে এবং সুচারুভাবে আপনাদেরকে পড়ান। জিকে বিষয়টাকে এত সুন্দরভাবে টেকনিক, গল্প, ছন্দের মাধ্যমে আপনাদেরকে এই আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার আপনাদেরকে বুঝিয়ে থাকেন। আর আপনাদের আমির স্যারের কথা না বললেই নয়। তিনি যেরকম মানুষ এরকম ভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে পড়ান। মূলত একজন দায়িত্ববান শিক্ষক হিসেবে আপনারা আমির স্যারকে বলতে পারেন। তিনি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে ইংরেজি পড়ায় আসতেছেন। ইজি ইংলিশ ফাউন্ডার। তিনি, আপনারা সবাই জানেন যে ইজি ইংলিশের ফাউন্ডার হচ্ছেন আমাদের এই আমির স্যার। তিনি আপনাদেরকে ইংলিশটা দায়িত্ব নিয়ে পড়াবেন। এরপরে একটু আসি আমার কথা। আমি একজন ছোট মানুষ, আমি আপনাদেরকে বাংলাটা দায়িত্ব নিয়ে পড়াই। আমি আপনাদের জন্য যেভাবে বাংলা শিক্ষা ফাইনাল সাজেশনটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের প্রস্তুতিকে আমরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা 3 জন শিক্ষক আপনাদেরকে সার্বক্ষণিক দায়িত্ব নিয়ে পড়াবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা ক্লাস নিব, প্রচুর পরিমাণ আপনাদের ক্লাস থাকবে, আপনাদের এক্সাম থাকবে এবং সলভ ক্লাস থাকবে। আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই দীর্ঘ সময়টা আমরা পড়াবো মাত্র 999 টাকায়। মাত্র 999 টাকা আপনাদেরকে পড়াবো। যদি কেউ ভর্তি হতে চান, এই যে এই নাম্বারে 01814443392 অথবা স্ক্রিনে একটা নাম্বার স্ক্রল হচ্ছে, এই নাম্বারও আপনারা চাইলে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আমাদের এই অফারটা চলবে 7 তারিখ পর্যন্ত, 7 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটা চলবে। এই 7 ডিসেম্বরের মধ্যে যদি কেউ ভর্তি হতে চান 999 টাকায় ভর্তি হতে পারবেন। তারপরও যদি আপনাদের কারো যদি কোনো আর্থিক সমস্যা থাকে, আমরা মানুষ ভাই, আমরা নির্দয় মানুষ না, আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, আমরা মূলত শিক্ষার্থীদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। আমরা ভাই নির্দয় মানুষ নয়। যদি একান্ত কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে তাহলে আমাকে ভাইয়ের সাথে যোগাযোগ করো। আমি রাশেদ ভাই তোমাদের পাশে আছি। আমি চাই তোমাকে দায়িত্ব নিয়ে পড়াতে, আমি চাই তোমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে। আগামীকাল ক্লাস কখন হবে ভাইয়া? আগামীকাল সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7:30 মানে আমার ক্লাস। সন্ধ্যা 7:30 আপনাদের ক্লাস হবে। হৃদয়, আগামীকাল কি ফ্রাইডে না? কালকে মনে হয় বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার মানে আগামীকালকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় একটা ক্লাস হবে, দুপুর 3টায় একটা ক্লাস হবে। দুপুর 3টায়, সন্ধ্যা 7টায়। আবার আমরা শুক্রবার আমরা স্পেশাল ক্লাস নেব। বাংলা ক্লাস হবে শুক্রবার বিকাল 3টায়, শুধু বিকাল 3টায়। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আবারও আমরা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি কিন্তু চলে যাচ্ছি, মানে চলে যাচ্ছি না। আমরা আমাদের এই শিক্ষা পেজে আমরা আমাদের শিক্ষা পেজে আমরা আমাদের এই শিক্ষা পেজে প্রতিনিয়ত আমরা ফ্রি ক্লাস নিচ্ছি এবং ফ্রি এক্সাম নিচ্ছি। ফ্রি এক্সাম বাংলা ফ্রি এক্সাম নিচ্ছি। বাংলা ফ্রি এক্সাম, এই বাংলা ফ্রি এক্সাম ব্যাচ নামে একটা গ্রুপও আছে।
আমরা এই ফ্রি এক্সামগুলো নিচ্ছি স্টুডেন্টদের জন্য। কাদের জন্য? জাস্ট স্টুডেন্টদের ভালোর জন্য আমরা ফ্রি এক্সামগুলো নিচ্ছি। এই বাংলা ফ্রি এক্সাম শুরু হবে আজ রাত 9টা 30 মিনিটে। 9টা 30 মিনিটে, 30 মিনিটে, এই 30 মিনিটে 9টা 30 মিনিটে এই এক্সাম শুরু হবে। এক্সাম শুরু হবে বাংলা লাইভ এক্সাম। এই এক্সামটা আপনি দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আমাদের প্রত্যেকটা এক্সামে আপনি ফ্রিতে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু গুটিসুটি করে একটু রেডি হয়ে যান। আমরা এখন ক্লাস শেষ করতেছি, তবে 9টা 30 মিনিটে, ঠিক 9টা 30 মিনিটে আমাদের এই শিক্ষা পেজে আমরা এক্সামটা নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।